মায়ের ডাকে ঘুম ভাঙে রুহির। পিট পিট করে চোখ মেলে তাকায় নয়নতারা। রুহির মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে নাম ধরে ডাকছেন। মেয়েকে চোখ মেলে তাকাতে দেখে চুপ হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। মায়ের মুখের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, ও এসেছে? কে আসবে? রুহি কিছু না বলে শোয়া থেকে উঠে বসে। রাফ এখনো আসেনি। রাফ কি এখনো বুঝতে পারেনি রুহি কোথায় আছে নাকি রাস্তায় রয়েছে? উঠে হাত মুখ ধুয়ে খেতে চল, 12টা বেজে গেছে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু, আমি খাবার বাড়ছি। যাও। নয়নতারা রুম থেকে বেরিয়ে যান। রুহি বেড থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চোখ মুখ শুকিয়ে গেছে। রাফ ওর এমন চোখ মুখ দেখলে রাগারাগি করবে। রাফ আসার আগেই চোখ মুখ ঠিক করতে হবে। নিচে নেমে আসতেই দেখা হয় শাশুড়ি মা আর ভাইয়ের সাথে। দুজনের সাথে কথা বলে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। সারা রাত জার্নি করে শরীর ব্যথা করছে এখন। ডাইনিং রুমে এসে মায়ের পাশের চেয়ার টেনে বসে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে বলেন, আমি খাইয়ে দেই? মাথা কাত করে হ্যাঁ বলে ওঠে রুহি। নয়নতারা নিজ হাতে ভাত মেখে মেয়ের মুখে পুরে দেন। খাবার ভালো না লাগলেও রুহি জোর করে খায়। এই খাবারের স্বাদ যেন এখনো কেমন লাগছে। রিঙ্কু, পিঙ্কু আর রাফের হাতের রান্না এই রান্নার চেয়ে অনেক ভালো হয়। অল্প খেয়ে আর খায় না রুহি। রুহি পানি খেয়ে চেয়ার ছেড়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। রাজ সোফায় নেয় এখন। এসে শাশুড়ি মায়ের পাশে বসে। মল্লিকা মলি ইতস্তত বোধ করলেও থেমে থেমে বলেন, এইটুকু খেলি, আর অল্প খা। না আম্মু, ভালো লাগছে না আর। অন্য কিছু খাবি? ফলমূল থাকলে দাও। আছে, তুই বস, আমি নিয়ে আসছি। ড্রয়িং রুমে বসছি, ওখানে নিয়ে আসো। আচ্ছা যা। রুহি শাশুড়ির মুখের দিকে তাকায়। ছেলের কথা জিজ্ঞাসা করতে এমন জড়িয়ে যাচ্ছ কেন? আমার ছেলেটা কেমন আছে? ছেলেকে এত যন্ত্রণা না দিলেও পারতে তোমরা। আমি যতদিন ছিলাম তখন তো ভালোই ছিল, এখন কেমন আছে কে জানে। তোকে অনেক কষ্ট দিয়েছে? একটুও না। মল্লিকা মলি অবাক হন রুহির কথা শুনে। রাত তোকে আসতে দিল? ও এখন কোথায় আছে? বাংলাদেশে নাকি সুইজারল্যান্ড? তুই ওকে ফেলে কেন আসলি? বাংলাদেশেই আছে। বলে আসিনি তো, বলে এই জন্মে আসতে দিত না, তাই না বলে এসেছি। ওকে নিয়ে আসতি, আমি এক নজর দেখতাম। আসবে খুব শীঘ্রই। এত শিওর হচ্ছিস কিভাবে? আর কারোর জন্য না হলেও তোমার ছেলে আমাদের জন্য ঠিকই আসবে। মল্লিকা মলি আরও কিছু বলতে চাইলেন, কিন্তু নয়নতারাকে এগিয়ে আসতে দেখে আর কিছু বললেন না। রুহির কাছে রাফের সম্পর্কে জানতে চাইছে দেখে হয়তো নয়নতারা মন খারাপ করতে পারেন। ওনার মেয়েকে বিয়ের আসরে জোর করে বিয়ে করে তুলে নিয়ে আটকে রেখেছে যেই ছেলে তার কথা কোনো জিজ্ঞেস করবে তার মেয়ের কাছে। দুটো হাফ প্লেট রুহির সামনে রেখে রুহির পাশে বসেন। রুহি একটা প্লেট তুলে কোলের উপর নেয়। এক খণ্ড আপেল মুখে পুরে বলে, তোমরা খাও। না খাবো না, তুই খা। রুহি খাওয়া শুরু করে। খেতে খেতে বার কয়েক মেইন ডোরের দিকে তাকায়, রাফ কখন আসবে। রাফের জন্য টেনশন হচ্ছে এখন। রাফ আসবে তো নাকি আসবে না। ওর উপর রাগ করে যদি আর না আসে। অন্য মনস্ক হয়ে খেতে থাকে রুহি। দুই যা রুহির দিকে তাকিয়ে আছে। রুহি যে গভীরভাবে কিছু ভাবছে তা বুঝতে পারছেন দুজনেই। নয়নতারা মেয়েকে মৃদু ধাক্কা দেন। চমকে ওঠে রুহি। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, কি ভাবছিস? সেরকম কিছুই না। কি হয়েছে তোর? চোখ মুখ এরকম দেখা যাচ্ছে কেন? অনেকদিন পর জার্নি করেছি তো, তাই এমন দেখাচ্ছে। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিছু হয়নি তো তোর? না, কি হবে? না কিছু না। রুহি চুপচাপ খেতে শুরু করে। দুজন তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। রুহি একবার করে দুজনের মুখের দিকে তাকায়, তারপর আবার প্লেটের দিকে তাকিয়ে বলে, দুজন কি দেখছো এভাবে? এতগুলো দিন পর আমাদের কাছে এসেও তোর মধ্যে সেরকম কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। তোর কি এখানে ভালো লাগছে না? কোলের উপর রাখা প্লেটটা সেন্টার টেবিলের ওপর রেখে মাকে জড়িয়ে ধরে বলে,
ভালো লাগবে না কেন? অবশ্যই খুব ভালো লাগছে আমার। কথা বলছিস না তো আগের মতো? এই জন্যই তুমি মন খারাপ করছো? ক্লান্ত আছি তাই কথা বলতে ভালো লাগছে না। ক্লান্তি দূর হোক আগে। তোর মামা খালামণিরা আসছে আজ। কখন? বিকেলে তোকে দেখতে আসবে সবাই। ও, সকলের জন্য তো তাহলে রান্নার ব্যবস্থা করতে হবে। তা তো করতেই হবে। মল্লিকা মলি সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে এগিয়ে যান। রুহি তার যাওয়ার পথে তাকিয়ে থাকে। বড় আম্মু সবসময় এমন মনমরা হয়ে থাকে? হ্যাঁ, মাঝে মধ্যে অনেক কান্না করে একা একা। তোর বড় আব্বু প্রায় সময় রাফের কথা তুলে ঝগড়া করে, বকাবকি রাগারাগি করে। ভাবির জন্য নাকি রাফ নষ্ট হয়ে গেছে। সব দোষ ভাবির। আমি দাদার সাথে দেখা করে আসছি, তখন তো সেভাবে কথা বলা হলো না। আচ্ছা যা। প্লেটটা হাতে নিয়েই দাদার রুমের দিকে এগিয়ে যায় রুহি। নয়নতারা কিচেনের দিকে এগিয়ে যান। দাদার রুমে এসে দেখে দাদা মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছেন। রুহিকে দেখে মিষ্টি হেসে বলেন, ঘুম ভেঙেছে? হুম। খাটের উপরে বসো, এটা শুকিয়ে দিয়ে আসছি। রুহি খাটের উপর বসে পা ঝুলিয়ে আশেপাশে তাকিয়ে দাদার ফোনটা খোঁজে, কিন্তু নজরে আসে না। আব্দুর রৌফ ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। একটা সাদা পাতলা গেঞ্জি গায়ে জড়িয়ে বেডের উপর বসেন মায়ের পাশে। কেমন আছো দাদু ভাই? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাতির সাথে কথা হয়েছে? চমকে উঠলেন যেন আব্দুর রৌফ। কথা বলছো না কেন? কথা হয়েছে ওর সাথে? রাফের সাথে? ওর সাথে তো যোগাযোগ নেই আমার। একদম মিথ্যে বলবে না দাদু, আমি জানি ওর সাথে তোমার যোগাযোগ আছে। গত রাতে কল করেনি তোমায়? না। সকালেও করেনি? না, কখন করবে? আমি জানি না। রুহির মলিন মুখটা আরো মলিন হয়ে যায়। ওর নাম্বারটা দাও। কেন? দরকার আছে। আব্দুর রৌফ চুপ করে বসে থাকেন। তোমার ফোন কোথায়? বালিশের পাশ থেকে ফোনটা বের করেন আব্দুর রৌফ। তোমার নাতির নাম্বার বের করে দাও। কন্টাক্ট লিস্ট থেকে নাম্বার খুঁজে বের করে দেন আব্দুর রৌফ। ফোনটা হাতে নিয়ে রুহি নিজে ডায়াল করে, কিন্তু রাফের ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার ট্রাই করে, প্রত্যেকবার ফোন বন্ধ বলে। ফোন বন্ধ বলছে কেন? ফোন বোধহয় নেটওয়ার্কের বাইরে রয়েছে। ওর সাথে সত্যি সত্যি তোমার কথা হয়নি আজকে? মিথ্যে কেন বলবো? ও যদি কল ব্যাক করে তাহলে আমাকে ডেকে দিবে। তুমি কোথায় যাবে? রুমে যাচ্ছি। রুহি আর কোনো কথা না বলে বেড থেকে নেমে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে রুহির গা। খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে হয়তো। প্লেটটা ছোট টেবিলটার উপর রেখে ব্যালকনির গ্রিল ঘেঁষে দাঁড়ায়। তাকিয়ে রইল গেটের দিকে। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কেমন যেন অশান্তি লাগছে এখন। রাফ কোথায়, কি করছে, আসছে না কেন এখনো? রাফের অপেক্ষায় পথ চেয়ে আছে তো রুহি। 4টা নাগাদ রুহির মামা খালারা এসে উপস্থিত হয় শান্তিনীরে। রুহি তখন নিজের রুমে একা একা বসে আছে। মা আর শাশুড়ি মা রান্না করতে ব্যস্ত। মেয়েরা সাহায্য করছে তাদের দুজনকে। হইচই শুনে বুঝতে পারে সবাই চলে এসেছে। নিজের ফোনটা বালিশের নিচে রেখে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির গোড়ায় আসতেই সকলকে দেখতে পায়। আগে যখন নানুর বাড়ি থেকে সবাই আসতো, রুহি তখন খুশিতে আকাশে উঠত। কিন্তু আজকে ওর সেরকম খুশি লাগছে না, বরং এই হইচই বিরক্ত লাগছে। রুহিকে দেখে সবাই রুহির কাছে এগিয়ে আসে। হাসি মুখে সকলের সাথে কথা বলে রুহি। রুহির মেয়ের কাজিনরা জড়িয়ে ধরতে চাইলেও রুহি ধরতে দেয় না। সকলের সাথে সোফায় এসে বসে। অনেকে অনেক প্রশ্ন করলেও রুহি কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর দেয় না। রাফকে নিয়ে প্রায় সবাই বাজে মন্তব্য করে। শুনতে শুনতে রুহির রাগ উঠে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোমরা এখানে কেন এসেছো? নিশ্চয়ই এবারে বড় ছেলে কেমন সেটা বিচার করার জন্য না? কারো সম্পর্কে না জেনে তাকে নিয়ে কখনো কখনো বাজে মন্তব্য করবে না কেউ। রাগে ফোঁস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। সোফায় বসে থাকা সকলে হাঁ করে তাকিয়ে রুহির চলে যাওয়া দেখে। মল্লিকা, মলি আর নয়ন তারাও শুনেছেন। রুহির কথাগুলো আসরের নামাজ আদায় করার জন্য একেবারে তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসেছিলেন আব্দুর রৌফ। তিনিও শুনেছেন রুহির কথাগুলো। ওনার কাছেই ভালো লাগে রুহির বলা কথাগুলো।
সঠিক জায়গায় সঠিক সময়ে উচিত কথা বলেছে। গত 3 মাসে এরা যখনই এই বাড়িতে এসেছে তখনই রাফকে নিয়ে বাজে কথা বলেছে। তাদের কথা শুনে মনে হয় রুহি তাদের বাড়ির মেয়ে। এই বাড়ির কিছুই হয় না, এদেরকে কিছু বলাও যায় না, বললেই হই হই করে ওঠে। রুহির বড় খালা নয়নতারার দিকে তাকিয়ে বলেন, তোর মেয়েকে তো ওই ছেলে বোধহয় বশ করে নিয়েছে রে নয়ন। যেই ছেলে ওকে তুলে নিয়ে এতগুলো দিন আটকে রাখলো, তার হয়ে কিভাবে এতগুলো কথা শুনিয়ে গেল আমাদেরকে, দেখলি তো। মল্লিকা মলি মনে মনে ভীষণ খুশি হন। উনি এখন আর কারোর কোনো কথার জবাব দেন না, দিতে ইচ্ছেও করে না। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছেন এখন। ছেলে মেয়ে দুজনেই একজনেরও কাছে নেই। প্রতিনিয়ত হাজবেন্ডের বাজে আচরণ, ছেলের সাথে যোগাযোগ নেই। মেয়েটা রাগ করে ঠিকমতো কথা বলে না, বাড়ির কারোর সাথে মন খুলে কথা বলতে পারেন না। বাবা মা বেঁচে নেই, একটা বোন নেই, ভাইদের কাছে গিয়ে থাকতে ইচ্ছে করে না। আব্দুর রহমান যেতেও দেন না। মানুষের বয়স বাড়লে ভালো হয়ে যায়, পুরনো স্বভাব পরিবর্তন হয়। আর আব্দুর রহমান বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি রাগী, বদমেজাজি, শয়তান হচ্ছে। লাস্ট 3 মাসে মল্লিকা মলিকে ভেতর থেকে শেষ করে দিয়েছেন আব্দুর রহমান। রাতে গেস্টদের আগে খেতে দেওয়া হয়। রুহিকে ওদের সাথে খেতে বললেও রুহি খেতে বসে না। সোফায় বড় ভাইয়ের সাথে বসে আছে রুহি। রাজ কথা বলছে, রুহি 2-1টা কথার উত্তর দিয়ে আবারও চুপ হয়ে যাচ্ছে। রুহির পড়াশোনায় 1টা বছর গ্যাপ গেল, সেটা বলে আফসোস করছে। তবে রুহির মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। গেস্টদের খাওয়া শেষ হলে বাড়ির সবাই খেতে বসে। খাবার খাওয়ার সময় রুহির মধ্যে আবারও সেই অনীহা প্রকাশ পাচ্ছে। রুহির দুঃখ দেখেই বোঝা যাচ্ছে খাবার ভালো লাগছে না ওর কাছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে বলেন, রান্না ভালো হয়নি? রুহি হেসে মাথা নাড়িয়ে বলে, না, ভালো হয়েছে তো। খাচ্ছিস না কেন তাহলে? খেতে ইচ্ছে করছে না এইসব খাবার। কি খাবি তাহলে? কথা না বলে রুহি রুই মাছ তুলে মুখে দেয়। জোর করে ঢোক গিলতেই পেটের ভেতর মোচড় দেয়। চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের কাছে গিয়ে গলগল করে বমি করে দেয়। নয়নতারা আর মল্লিকা মলি দৌড়ে রুহির পাশে এসে দাঁড়ান। বাকি 4 জন চেয়ারে বসে তাকিয়ে আছে বেসিনের দিকে। বমি বন্ধ হলে কুলি করে সোজা হয়ে দাঁড়ায় রুহি। মা আর শাশুড়ি দুজন নেই, যেন কিভাবে তাকিয়ে আছে। নয়নতারা মেয়ের গালে হাত রেখে বলেন, কি হয়েছে তোর? রুহি জোরপূর্বক হেসে বলে, কি হবে, কিছুই হয়নি। বমি করলি কেন এভাবে? খাওয়ার প্রতিও কেমন অনীহা এসেছে তোর ভেতরে, আরেকটা প্রাণ বেড়ে উঠছে না তো? রুহি ফ্লোরের দিকে চোখ রেখে বলে, হ্যাঁ, কতদিন? 3 মাস পেরিয়ে গেছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থেকে মেয়েকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। মল্লিকা মলি চুপচাপ তাকিয়ে আছেন রুহির দিকে। তিনি যেন কোনো প্রতিক্রিয়াও দেখাতে ভুলে গেছেন। নয়নতারা রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, এতক্ষণ বলিসনি কেন? সকাল থেকে কতবার জিজ্ঞেস করলাম, একটা বারও বলিসনি। রুহি কিছু না বলে চুপ হয়ে থাকে। কি খাবি বল? খেতে ইচ্ছে করছে না। না খেলে তো শক্তি পাবি না, অসুস্থ হয়ে যাবি। এখন আগের চেয়ে বেশি বেশি খেতে হবে। বেশি বেশি খেয়েই তো এমন মোটা হয়ে গেছি। বুক থেকে মেয়েকে তুলে মেয়ের কপালে আদর করেন। খেতে আয়, নতুন করে আবার খাবার দিচ্ছি। নয়নতারা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান। মল্লিকা মলি রুহি হাত মুঠো করে ধরেন। রুহি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়। কাঁদছো কেন? তুই আমার ছেলেটাকে কেন ছেড়ে আসলি? ওকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। কখন আসবে? আমি নিজেও জানি না, কিন্তু ও আসবেই। ডাইনিং টেবিলে বসে থাকা 3 জন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে রুহির কি হয়েছে। ডাইনিং রুমটা বেশ বড়, আর বেসিনটা অন্য পাশে হওয়ায় মা মেয়ের মধ্যে কি কথা হয়েছে শুনতে পায়নি কেউ। আন্দাজ করতে পেরে এই 3 জনেরই মুখের রং পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আব্দুর রহমানের। আব্দুল্লাহ আল রিফাত নয়নতারার দিকে তাকিয়ে বলেন, রুহির কি হয়েছে? খাবার বাড়তে বাড়তে বলেন নয়নতারা। নানা হচ্ছ তুমি। 3 জনেরই আবার রুহির দিকে তাকায়।
রুহি আবার কুলি করে মুখ ধুয়ে এগিয়ে আসছে। রুহি সকালের দিকে একবার তাকিয়ে চেয়ার টেনে বসে। খাওয়া শেষ করে রুহি নিজের রুমে ফিরে আসে। সবাই রুহিকে ড্রয়িং রুমে বসতে বললেও রুহি বসে না। কিছু সময় পর নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা দাদার রুমে আসে। আব্দুর রউফ নিজের মেডিসিনগুলো খাচ্ছিলেন। দাদু ফোন দেয়নি? আব্দুর রউফ ঘাড় ঘুরিয়ে তাকান রুহির দিকে, তারপর আবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলেন, না। ফোন দিচ্ছে না কেন? আমি এখানে থেকে কিভাবে বলবো? ও আসবে না? আব্দুর রউফ ঘুরে দাঁড়ান রুহির দিকে, এক হাতে রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, তোমার উচিত হয়নি বাপ চাচার কথায় রাফকে রেখে চলে আসা। রাফের রাগ জেদ সম্পূর্ণ তুমি জানো নিশ্চয়ই। ও কি করবে বা করেছে কে জানে। আব্বুরা তো বলেছে ও আমাকে নেওয়ার জন্য বাড়িতে আসবে। ও বাড়িতে আসলে সব ঠিক করে নেবে, ওর সাথে সবাই একসাথে থাকবে। আব্দুল্লাহকে বিশ্বাস করলে র- রহমানকে বিশ্বাস করি না আমি। রহমান ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে এসেছে রাফকে শান্তি দেওয়ার জন্য। এই দুনিয়ায় রহমান একমাত্র শত্রু ওর নিজের ছেলে। রাগ জেদ পুষতে পুষতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন কিভাবে রাফকে শাস্তি দেওয়া যায় সেটাই ভাবে সব সময়। ও ভুলেই গেছে রাফ ওর নিজের ছেলে, ওর রক্ত। তোমাকে নিয়ে তো কোনো একটা খেলা খেলতেই হবে রাফের সাথে। তুমি সাবধানে থেকো। বাপ চাচা আর কোনো কথা শুনবে না। ভুল করে ফেললাম আমি? ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? এটা আগে ভাবা উচিত ছিল তোমার। যাই হোক, টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের খেয়াল রেখো। তুমি কিন্তু এখন আর একা নাও। ওর নাম্বারটা দাও না। আব্দুর রউফ ফোন হাতে নিয়ে নাম্বারটা দেয় রুহিকে। আর কোনো নাম্বার নেই ওর? রুহি রুম থেকে বেরিয়ে আসে। রাফের নাম্বারে কল করতে করতে আবার নিজের রুমে ফিরে আসে। ওর ফোনটা বাড়িতেই ছিল মায়ের কাছে। দুপুরের পর মায়ের কাছে চেয়ে নিয়েছে ফোনটা। সব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। গতকাল এমন কিছু মনে হয়নি। বাপ চাচার কথা শুনে সব সহজ মনে হয়েছিল। এখন টেনশনে হাত পা ঘামতে শুরু করেছে। ব্যালকনিতে এসে গেটের দিকে তাকায়। রাফের নাম্বারে ডায়াল করে। রাফ কেমন আছে, কোথায় আছে জানার জন্য মনটা অস্থির হয়ে উঠেছে এখন। পরপর কয়েকবার ডায়াল করার পরও ফোন বন্ধ বলে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিজের পেটের দিকে তাকিয়ে পেটে হাত বুলিয়ে বলে, তোমার বাবা কি ভীষণ রাগ করেছে আমার উপর? আমি তো তোমার বাবার এই পরিবারের সকলের সাথেই থাকতে চাই। তোমার বাবাকে বলো না এই বাড়িতে ফিরে আসতে। টুপ করে রুহির চোখের পানি গড়িয়ে পড়ে। একদিনেই রাফকে এত বেশি মিস করছে যা ভাবনার বাহিরে। এতগুলো দিন বাড়িতে আসার জন্য ছটফট করলেও এখন আবার রাফের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করেছে। নয়নতারা মেয়ের কাছে শোয়ার জন্য মেয়ের রুমে আসেন। রুহিকে রুমে না দেখে ওয়াশরুমের দিকে তাকান। ওয়াশরুমের ডোর খোলা। ব্যালকনির দিকে তাকিয়ে দেখেন ব্যালকনির লাইট অন করা হয়েছে। রুহির নাম ধরে ডাকতে ডাকতে ব্যালকনিতে এসে দাঁড়ান। এখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘুমাবি না? হ্যাঁ। মাকে পাশ কাটিয়ে রুমে এসে বেডে শুয়ে পড়ে রুহি। নয়নতারা ব্যালকনির লাইট অফ করে ডোরটা লক করে দেন। রুমের বড় লাইট অফ করে ডিম লাইট অন করেন। তারপর মেয়ের পাশে এসে শুয়ে পড়েন। হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুহি ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। নয়নতারা মেয়ের গা ঘেঁষে আসেন। রুহি কাত হয়ে মাকে জড়িয়ে ধরে। এত মনমরা হয়ে আছিস কেন? চুপ করে থাকে রুহি। রাফ তোর সাথে জোর জবরদস্তি করতো? না, ও অনেক ভালো ছেলে আম্মু। ওকে প্রথম কয়েকদিন অনেক ভয় লাগতো, অনেক রাগি না, কথা না শুনলেই ধমক দিত। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে আমায়। সব সময়ই খেয়াল রাখে আমার। তোমাদের ধারণার বাইরে ও ঠিক কতটা ভালো। কিন্তু আম্মু ওর মনে না অনেক কষ্ট। এই পরিবার কেন ওকে এত কষ্ট দিয়েছে? এই পরিবারের সবাই তো ওকে কষ্ট দেয়নি? সবাই তো ভালোবাসেনি। আজকের এই পরিস্থিতির জন্য তো এই পরিবারটাই দায়ী। ও যখন প্রথম আমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তখন ওর কথা মেনে নিলে কি এমন ক্ষতি হতো? ও তো আমাকেই বিয়ে করেছে। ওর কথা তখন কেন মেনে নিলে না তোমরা? তুই ভালোবাসিস রাফকে? কেন ভালোবাসবে না? না ভালোবাসার তো কোনো কারণ নেই। তাহলে ওকে ছেড়ে আসলি কেন? ছেড়ে তো আসিনি, এসেছি ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ও আসছে না কেন আম্মু? ওর জন্য অনেক টেনশন হচ্ছে এখন। ভয় লাগছে
ভালো লাগছে না আমার। ওর ফোন বন্ধ, কল করলে কল যাচ্ছে না। কথা বলার সময় রুহির গলা জড়িয়ে আসছে, গলার স্বর ভারী হয়ে গেছে, চোখ দুটো পানিতে টুইটুম্বুর। গভীর রাত, ঘুম ভেঙে যায় নয়নতারার। রুহিকে পাশে না পেয়ে চোখ মেলে তাকান। ডিম লাইটের হালকা আলোয় পুরো রুমে নজর বোলান। রুমে নেই রুহি, ওয়াশরুমে লাইট অফ করা। তাহলে রুহি কোথায় গেল? শোয়া থেকে উঠে বসেন দ্রুত। রুহি, রুহি কোথায় তুই? রুহি ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। নয়নতারা বেড থেকে নেমে দাঁড়ান। এত রাতে না ঘুমিয়ে তুই ব্যালকনিতে কি করছিস? এভাবে রাত জাগলে তুই অসুস্থ হয়ে যাবি। রুহি কিছু না বলে বেডে উঠে শুয়ে পড়ে আর একবার ডায়াল করে রাফের নাম্বারে। এবারেও রাফের ফোন নাম্বার বলে। নিজের ফোনটা মাথার কাছে রেখেই শান্ত হয়ে শুয়ে রইল। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থাকেন। ওনার মেয়েটার রাফের জন্য অস্থির হয়ে উঠেছে। রাফের টেনশনে ঘুমাতে পারছে না। ওনার সামনেই যে কতবার রাফের নাম্বারে ডায়াল করেছে হিসেব নেই। নিজেও এসে মেয়ের পাশে শুয়ে পড়েন। রুহির চোখ বন্ধ রেখে মনে মনে বলে, ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম আসবে না আম্মু। ঘুমানোর জন্য এই শক্তপোক্ত বুকটা দরকার। রুহির শান্তি নিড়ে এসেছে। আজ তৃতীয় দিন, ঠিকমতো খাবার খেতে চায় না, বাড়ির কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ ঝিম ধরে বসে কি যেন ভাবে। মাঝে মধ্যে নিঃশব্দে চোখের পানি ফেলে। চোখের নিচে কালি জমে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। নিজের প্রতি যত্ন নেই। আগেও ছিল না, রাফ নিজেই তো রুহির যত্ন নিত। এখন রাফ নেই, তাই রুহিরও যত্ন নেই। নয়নতারা মেয়ের জন্য যত যাই করেন, রাফের মতো করে যত্ন নিতে পারছে না। 3 দিনেই কিছুটা চিকন হয়ে গেছে। এই বাড়ির সব কিছুই এখন রুহির কাছে পানসে। কারোর আদর, যত্ন, ভালোবাসা রুহির মন ভরাতে পারছে না। আগে মনে হয়েছে বাড়িতে না আসতে পারলে দম বন্ধ হয়ে মরবে, আর এখন মনে হয় রাফকে না দেখতে পেয়ে দম বন্ধ হয়ে মরবে। রুহির শাশুড়ি মায়ের রূপে আসে। মল্লিকা মলি বেডের ওপর হেলান দিয়ে বসে আছেন চুপচাপ। রুহি বসে ওনার পাশে, মল্লিকা মলি সোজা হয়ে বসেন। মাঝখানে মাত্র একটা দিন গেছে, এর মধ্যেই নিজের চোখ মুখের কি অবস্থা করেছিস রুহি? রাত দেখলে তো রাগারাগি করবে। তোমার ছেলে কেন আসছে না আম্মু? ওকে আসতে বলো। রাবকে মিস করছিস? আসার পর থেকেই। ওর ফোনে তো কল যায় না রে মা। আমিও অনেক চেষ্টা করেছি কল দেওয়ার। ও আসবে না? রুহির চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ওড়না দিয়ে দ্রুত মুছে নেয় চোখের পানি। মল্লিকা মলি অবাক হয়ে তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। মেয়েটা ওনার ছেলেকে কত ভালোবাসে, রাফের জন্য কান্না করছে। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে বলেন, রাব যখন আসছে না তখন তুই ওর কাছে ফিরে যা। রাবকেও কষ্ট দিচ্ছিস, তুই নিজেও কষ্ট পাচ্ছিস। ফিরে যাব? হ্যাঁ, ফিরে যা। তোরা দুজনেই তো দুজনকে ভালোবাসিস। তুই রাফের সাথে যদি ভালো থাকিস, সুখে থাকিস, খুশি থাকিস, তাহলে ওর কাছে ফিরে যা। আসার হলে রাব এই 3 দিনে চলে আসতো। ও হয়তো আসবে না এ বাড়িতে। কিন্তু আমি তো জানি না ওই বাড়িটা কোথায়। তোর আব্বুদের বল তোকে রেখে আসার জন্য। বলে নিয়ে যাবে? বলে দেখ কি বলে। অফিস থেকে ফিরলে বলবো। আর কথা না বাড়িয়ে রুহির শাশুড়ি মায়ের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ে কাত হয়ে। চোখ বন্ধ করে নিয়ে চুপ হয়ে শুয়ে রইল। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। 6টার পর অফিস থেকে ফিরে আসে 2 ভাই। রুহি ব্যালকনিতে বিষণ্ণ হয়ে বসেছিল। একটু পর 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছিল। কারোর শব্দ কানে আসতে নিচে তাকিয়ে বাবা আর শ্বশুরকে দেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসেছে। দুজন রুমের দিকে আগাতেই রুহি দুজনের সামনে দাঁড়ায়। কিছু বলবি? আমাকে তোমরা কোন জায়গা থেকে নিয়ে এসেছো? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করেছিস কেন? ওই বাড়িটা কোথায়? কোনো কিছু কি হয়েছে? আমাকে ওখানে রেখে এসো। এখানে ভালো লাগছে না আমার। রুহির এমন কথা শুনে ড্রয়িং রুমে থাকা সকলেই রুহির দিকে তাকায়। এতগুলো মানুষের মধ্যে থেকেও ওর ভালো লাগছে না। সবাই তো ওর নিজের আপন মানুষ। ছোট থেকে এদের মাঝেই বড় হয়েছে, অথচ এখন এখানে ভালো লাগছে না। 3 মাস রাফের কাছে ছিল, 3 দিন ধরে রাফের কাছ থেকে দূরে রয়েছে। এখন 3 দিনেই রাফের জন্য পাগল হয়ে উঠেছে। কথা বলছো না কেন? কখন নিয়ে যাবে আমায়? ফ্রেশ হয়ে আসছি। বলেই নিজের রুমের দিকে এগিয়ে যান আব্দুর রহমান। আব্দুল্লাহ আল রিফাত নিজেও রুমের দিকে এগিয়ে যান।
রুহি দুজনের চলে যাওয়া দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে পালিয়ে গেল ওর সামনে থেকে। রুহি সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাজ রুহির দিকে তাকিয়ে বলে, তোর এখানে ভালো লাগছে না? দুদিকে মাথা নাড়ায় রুহি। ভালো লাগছে না। বাইরে ঘুরতে যাবি? ভালো লাগবে তাহলে। তুমি তোমার বড় ভাইকে ভুলে গেছো ভাইয়া? ভুলবো কেন? মনের ভুলেও তো কখনো স্মরণ করো না বোধ হয়। এমন কথা বলছিস কেন? একই বাড়ির ছেলে তোমরা দুজন, অথচ ওর লাইফটা তোমার লাইফের মতো না। তুমি ফ্যামিলির সকলের আদর যত্ন ও ভালোবাসা পেয়েছো, এখনো পাচ্ছ। ও কি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছিল? এই ফ্যামিলির মানুষগুলো কেন ওকে ভালোবাসেনি ভাইয়া? কে বলেছে ভালোবাসে না? বড় আব্বু বাদে তো বাকি সবাই ভালোবাসে। আমি তো এখন অবধি দেখলাম না সবাইকে ভালোবাসতে। কি হয়েছে তোর? এসব কথা কেন বলছিস? ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ রেখে একটা মাস দূরে থাকবে ভাইয়া। এই এক মাসে বাড়ি কারোর সাথে যোগাযোগ করবে না, তাহলে একটু হলেও ওর কষ্টটা অনুভব করতে পারবে। 3টা মাস তোমাদের কাছ থেকে দূরে ছিলাম। এই 3 মাসে আমি পাগল হয়ে গিয়েছিলাম তোমাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা ঠিক কতটা কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি 3 মাসেই। ও তো কতগুলো বছর ধরে দূরে রয়েছে তোমাদের কাছ থেকে, তাহলে ভাবো ওর কেমন ফিল হয়। রাজ বলতে পারে না কিছু। আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি তো জানি না ভাইয়া কোথায় থাকে। ওই বাড়ির কোথায়? আব্বুর কাছে জিজ্ঞেস করো ওর বাড়িটা কোথায়। আমি না গেলে ও নিজের ক্ষতি করবে। ওর ফোন বন্ধ, কোনো খোঁজ খবর নেই। ওর টেনশনে আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, শান্তি পাই না। ওকে এখানে নিয়ে আসো, নয়তো আমায় নিয়ে যাও ওর কাছে। ভাইয়ার নাম্বারটা দে। নাম্বার তো বন্ধ। লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা তো জানতে পারবো। তোমার ফোনটা দাও। রাজ নিজের ফোন রুহিকে দেয়। রুহি মুখস্থ নাম্বারটা ফোনে তুলে রাজের হাতে দেয়। রাজ নাম্বারটা সেভ করে রাখে। লোকেশন ট্র্যাক করো। আমি তো করতে পারি না, আমার পরিচিত মানুষ আছে, ওরা করে দেবে। তাহলে যাও, বাসায় আছো কেন এখনো? মাগরিবের পরে ওদের পাওয়া যাবে। রুহি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। 3 দিন ধরে মেয়েকে দেখছেন কেমন ছটফট করছে। যে কিনা ওকে আটকে রেখেছিল, তার জন্য এত মায়া, এত ভালোবাসা, ছটফটানি। ঘণ্টাখানিক পর ড্রয়িং রুমে আসেন 2 ভাই। মাগরিবের আজান হয়ে গেছে 10 মিনিট আগে। রাজ বাড়ি থেকে বের হয়ে গেছে একটু আগেই। রুহি ওর বাবার দিকে তাকিয়ে বলে, আমাকে কখন নিয়ে যাবে আব্বু? আব্দুল্লাহ আল রিফাত কিছু বলবেন, তার আগে আব্দুর রহমান বলেন, তুই কোথাও যাচ্ছিস না। রাপ এই বাড়িতে এসে আমার পা ধরে মাপ চাইবে, তবেই তোকে পাবে, নয়তো না। আমাকে কয়েকশো মানুষের সামনে অপমান করেছিল, ছোট করেছিল। ওকে তো আমি এমনি এমনি ছাড়বো না। এমন কথা শুনে ফুঁসে ওঠে রুহি। রাগে চিৎকার করে বলে, ও ঠিকই বলেছিল, তোমরা মির্জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক। তোমরা এক কথা বলে আমাকে এখানে নিয়ে এসে এখন বলছো আবার অন্য কথা। কি বলেছিলে তোমরা ভুলে গেছো? তোমাদের কথা বিশ্বাস করে আমি তোমাদের সাথে এসেছিলাম ওকে না বলে। ও আমায় বিশ্বাস করে এই রুমের ভেতর থেকে বের করেছিল। আমি তোমাদের দুজনের কথায় তোমাদের বিশ্বাস করে ওর বিশ্বাস ভেঙেছি। তোমরা বাবা হয়ে আমার বিশ্বাসের সরলতার সুযোগ এইভাবে নিলে। আব্দুল্লাহ আল রিফাত বলেন। ভাবনি তাহলে বলছো কেন? আব্দুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, তোদের কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। রাপ আসবে, আমার পা ধরে মাপ চাইবে, তবেই রুহিকে পাবে। ওর জন্য আমাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে। রুহি গর্জে বলে, সব তোমাদের দোষে হয়েছে। ওকে তোমরা এমন বানিয়েছো। তুমি ওকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চেয়েছো, নিজের ইশারায় নাচাতে চেয়েছো। যখন এসব করতে পারোনি, তখন তোমার নিজের ছেলেই তোমার শত্রু হয়ে গেছে। তুমি নিজের ইগোর জন্য এমন করেছো। ওকে হারাতে পারোনি, তাই এমন করেছো তুমি। ও তোমায় হারিয়ে দিয়েছে, সেটা তুমি মানতে পারছো না এখনো। তাই তো ওকে তোমার পা ধরে মাফ চাইতে বলছো, শুধুমাত্র নিজেকে বড় প্রমাণ করার জন্য। এই ইগোর জন্য একদিন তুমি সব কিছু হারাবে। সব, প্রথম ছেলেকে হারিয়েছো, তারপর মেয়েকে, আর এখন আমাকেও হারিয়ে ফেলবে। আস্তে আস্তে একসময় সবাইকে হারাবে। আব্দুর রহমান রেগে বলেন, তুই বেশি বেশি বকছিস রুহি। তোকে আমি কম ভালোবাসিছি নাকি তোর জন্য কম কিছু করেছি? সেটাই তো, তুমি ভাইয়ের ছেলে মেয়েকে মাথায় তুলে রাখো, নিজের সবটা দিয়ে ভালোবাসো, অথচ নিজের ছেলেকে ভালোবাসা তো দূরে থাক, সহ্যই করতে পারো না। তুমি ভাই কাকা ছেলে হিসেবে ভালো হলেও বাবার হাজবেন্ড হিসেবে ভালো নও তুমি।
বাবার হাজবেন্ড হিসেবে ব্যর্থ তুমি। বিয়ে করাই উচিত হয়নি, না বিয়ে করতে আর না তোমার সন্তান হতো। তোমার তো সারা জীবন একাই থাকা উচিত ছিল, না নিজের স্ত্রীকে ভালো রাখতে পেরেছো আর না নিজের সন্তানকে ভালোবেসেছো তুমি। মুখ সামলে কথা বল রুহি। বলবো কি করবে তুমি? ভালোই ভালোই বলছি, আমাকে ওর কাছে রেখে আসো, নয়তো ভালো হবে না বলে রাখলাম। কি করবি তুই? আব্বু তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে কি না? আব্দুর রহমান বসা থেকে উঠে রুহিকে টেনে নিয়ে যান সিঁড়ির দিকে। নয়নতারা আর আব্দুল্লাহ আল রিফাত ওনাকে আটকানোর চেষ্টা করেন। টানা হেঁচড়ায় রুহির ব্যথা পাবে তাই সেভাবে আটকাতেও পারছেন না। মল্লিকা যদি অবাক হয়ে শুধু তাকিয়ে দেখছেন, আব্দুর রৌফ হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। আব্দুর রহমান ছেলেকে হারানোর জন্য যে এত নিচে নামতে পারেন সকলের ধারণার বাহিরে। রুহিকে টেনে এনে কর্নারের গেস্ট রুমে আটকে রাখে। ডোরের সাথে চাবি লাগানো ছিল। চাবি দিয়ে ডোর লক করে বলেন, রাত যতদিন আমার পা ধরে মাপ না চাইবে ততদিন তুই ওই রুমের মধ্যেই বন্দি থাকবি। রাফ আসবে আর আজকেই আসবে। ও তোমার অহংকার গরিমা তেজ ঠান্ডা করে দিয়ে আমায় নিয়ে যাবে। রাফ জীবনেও মাফ চাইবে না তোমার পা ধরে। তুমি বরাবর ওর কাছে হেরে এসেছো এবং আজকেও হারবে। আব্দুর রৌফ নিজের রুমে চলে আসেন দ্রুত। রাফের দ্বিতীয় নাম্বার ডায়াল করেন। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়। ফোন কানে ধরে রাফকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই সব কথা উগরে দেন আব্দুর রৌফ। আব্দুর রহমান টেনে হিস্ট্রে রুহিকে নিয়ে গেস্ট রুমে আটকে রেখেছে সেটাও বলে দেন। রাফ শুধু বলে, 5 মিনিটে আমি আসছি। শান্তিনীরের সামনে এসে দাঁড়ায় রাফ, সাথে রিঙ্কু আর পিঙ্কু। গেস্ট রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহি। রাফের অপেক্ষায় তাকিয়েছিল গেটের দিকেই। রাফকে দেখেই মলিন বিষয় মুখে হাসি ফুটে ওঠে। ওড়না দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। ব্যালকনি দিয়ে হাত বের করে হাত নাড়িয়ে জোরে জোরে বলে, আমি এখানে। রাফ, রিঙ্কু আর পিঙ্কু চোখ তুলে তাকায় রুহির দিকে। লাইটের আলোয় স্পষ্টই দেখা যাচ্ছে রুহিকে। রাফ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে নিজের মাথায় ঠেকায়। এমন করতে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে যায় রুহি। রুহি কিছু বলবে তার আগে রাফ নিজেই গলার স্বর বাড়িয়ে বলে, ওখান থেকে 5 মিনিটে আমার কাছে আসবি, হয়তো আমি নিজের মাথায় শুট করে দেব। রুহি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, কি করছো? পাগল হয়েছো তুমি? ওটা হাত থেকে ফেলো। এখানে এই রুমে আটকে রেখেছে, আমি একা বের হতে পারছি না। তুমি বের করে নিয়ে যাও আমায়। পাগলামো করো না, হাত থেকে বন্দুকটা ফেলে দাও। এখন আমি কেন বার করব? তুই আমার কথা শুনে এসেছিলি এই বাড়িতে? এখান থেকে কিভাবে বের হয়ে আসবি সেটা তুই নিজে জানিস। 5 মিনিটে না আসলে আজকে আমার মনোভোগ দেখবি তুই। রিঙ্কু পিঙ্কু ভাইয়া ওর হাত থেকে বন্দুকটা নিন প্লিজ। রাফ দুজনকে সাবধান করে বলে, আমার দিকে আগালে নিজে তো মরবই, সাথে তোদের দুজনকে নিয়েই মরবো। দূরে সর আমার কাছ থেকে। ভয়ে দুই ভাই আর আগায় না। ধরতে গেলে দেখা যাবে রাগের মাথায় এখনই শ্যুট করে দিয়েছে। সত্যি সত্যি মরতে ভয় পায় না ওরা, কিন্তু এখন একটু ভুলে অনেক কিছু হয়ে যেতে পারে। রাগে রাফের মাথা ঠিক নেই, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। তুই আসবি কি না? সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি নিজে কিছু করো না, দাঁড়াও একটু। রাফের গলার স্বর শুনে মল্লিকা, মলি, আব্দুর রহমান আর নয়নতারা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছেন। রাফকে মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনেই ভয়ে পেয়ে যান। পেছন থেকে সিকিউরিটিও এসে দাঁড়িয়েছেন রাফের পেছনে। মল্লিকা, মলি ছেলের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলেন, রাফ কি করছো এসব? বন্দুক সরাও। রাফ কিছু বলে না, চুপ করে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। রাফের দৃষ্টি অনুসরণ করে চারজন ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। রুহি পুনরায় ব্যালকনিতে ফিরে আসে। নিচে তাকিয়ে সবাইকে দেখতে পায়। চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আপু দরজাটা খুলে দাও প্লিজ, নয়তো ও নিজের মাথায় শুট করে দেবে। আমি তোমার পায়ে পড়ি, দরজাটা খুলে দাও। আব্দুল্লাহ আল রিফাত মেয়ের কান্না শুনে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করেন। মল্লিকা, মলি ছেলের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠেন। নয়নতারা একবার মেয়ের দিকে তো আরেকবার রাফের দিকে তাকাচ্ছেন। ওনার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলেন, না, ওকে এসে আমার পা ধরে মাপ চাইতে বল। হ্যাঁ। কথাগুলো বলে গেস্ট রুমের দিকে এগিয়ে যান। ডোর ভেঙে রুহিকে বের করবেন। রুহি উপর থেকে কান্না করছে আর রাফকে বন্দুক ফেলে দিতে বলছে, আবার দৌড়ে গিয়ে ডোর ধাক্কাচ্ছে খুলে দেওয়ার জন্য। রাফ নয়নতারার দিকে তাকিয়ে বলে,
রুহি ভোটার হয়েছে? দুই দিকে মাথা নাড়ান নয়নতারা। ওকে নিয়ে চলে যাবো দেশ ছেড়ে। ওর পাসপোর্ট ভিসার জন্য লাগবে এগুলো। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। আমি কি বলেছি শুনতে পাওনি তুমি? পেপারসগুলো নিয়ে এসো। একে কেন থাকবে? পুরো কথা শেষ করতে দেয় না রাফ। আমি এতদিন ওর কেয়ার করিনি। আমার কাছে যেরকম ছিল তার থেকে ভালো রেখেছো তোমরা। এখানে হাসিখুশি আছে? এখানে থাকলে ওই আব্দুর রহমান আমাকে শাস্তি দিতে কষ্ট দিত, যে আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? সে এখন আর মানুষ নেই। দম্ভ, অহংকার, গরিমার প্রতিশোধের নেশায় পশু হয়ে গেছে। নয়তো আমার প্রেগনেন্ট ওয়াইফকে টেনে হিচড়ে নিয়ে আটকে রাখতে পারতো না। একটু হলে মায়া কাজ করতো। এভাবে টেনে হিচড়ে নিয়ে গেলেও অপরিপক্ক বেবিটার কিছু হয়ে যেতে পারে। এখানে থাকলে যে আমার স্ত্রী সন্তান ভালো থাকবে তার কি গ্যারান্টি? প্রয়োজন আমার সব কাজ ফেলে রেখে আমি আমার ওয়াইফের খেয়াল রাখবো, কেয়ার করবো, ওকে হাসি খুশি রাখবো। এখন বেশি কথা না বলে পেপারসগুলো নিয়ে আসো দ্রুত। নয়নতারা আর কিছু বলতে পারলেন না। মল্লিকা মলি ওনাকে ঠেলে দেন ভিতরের দিকে পেপারসগুলো নিয়ে আসার জন্য। একটু পরেই ভেতর থেকে বেরিয়ে আসেন আব্দুর রহমান। সিঁড়ির উপর সিনা টান টান করে দাঁড়িয়ে রাফের দিকে তাকিয়ে বলেন, নাটক বন্ধ করে আমার পা ধরে মাপ দাও, তাহলে রুহি বাইরে আসবে, নয়তো কখনোই আসবে না। রাফ ঘাড় ঘুরিয়ে আব্দুর রহমানের দিকে তাকায়, এক দলা থুতু ছুঁড়ে দেয় মাটিতে, তারপর বলে, মাটিতে ফেলে দেওয়া থুথু প্রয়োজন হলে আবার চেটে তুলব, তবু আপনাকে ছুঁয়ে দেখবো না কোনোদিন। অপমান বোধ করেন আব্দুর রহমান, রাগী স্বরে বলেন, আমার পা ধরে মাপ না চাইলেও জীবনেও রুহির নাগাল পাবে না তুমি। আমার ছেলেটাকে প্রাণের মারার জন্য এমন করছো তুমি? আমার ছেলেটা কি ছোটবেলা থেকে এত কষ্ট দিয়েও শান্তি হয়নি তোমার? কেমন বাবা তুমি যে ছেলেকে আজ অবধি ভালোবাসতে পারলে না? নিজে তো ছেলেকে ভালোবাসনি, এখন ছেলের কাছ থেকে ছেলের বউ বাচ্চাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমার ছেলের কিছু হলে আমি মাফ করব না তোমাকে। চুপ করে থাকো তুমি, তোমার সাথে কথা বলেছি আমি, ভিতরে যাও। যাব না আমি। আমার ছেলের যদি কিছু হয় তাহলে মনে রেখো, আজকে আমিও নিজেকে শেষ করে দেব। সব কিছুর জন্য আমার পা ধরে মাপ চাও। প্রয়োজন হলে বউ বাচ্চা নিয়ে একসাথে মরে যাব, তবুও আমি মাফ চাইব না। কথাগুলো বলতে বলতে ওদের কাছে এসে দাঁড়ায় রাজ। রাজ কাছেই ছিল, মায়ের কোল পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসেছে। রাফকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাইয়া কি করছো? বন্দুক সরাও, ভুল করে ট্রিগারের চাপ লেগে যেতে পারে। লাগলে লাগবে, তাতে তোর কি? তুমি আমার বড় ভাই, তোমার কিছু হলে আমার অনেক কিছু। এতকাল মনে হয়নি আমি তোমার বড় ভাই? সব মনে হয়েছে আর মনে আছে। এখন বন্দুকটা সরাও। তোর বোনকে নিয়ে আয় এখানে। রাজ দ্রুত বাড়ির দিকে আগায়। সিঁড়ির কাছে আসতেই আব্দুর রহমান রাজের হাত টেনে ধরে থামিয়ে দেন। আমার হাত ছাড়ো। না। আব্দুর রহমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় রাজ। আব্দুর রহমান পুনরায় রাজকে আটকাতে গেলে ওনাকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে নিচে নামিয়ে দেয়। আঙ্গুল তুলে বলে, ভাইয়া মরে গেলে তোমার কিছু না হলেও আমাদের অনেক কিছু হবে। কথাগুলো বলে দৌড়ে উপরে উঠে আসে। আব্দুল্লাহ আল রিফাত শাবল দিয়ে ডোর ভাঙার চেষ্টা করছেন, কিন্তু একা পারছে না। রাজ শাবলটা নিজের হাতে নেয়, গলা ছেড়ে একবার রুহিকে ডাকে। রুহি, হ্যাঁ ভাইয়া বলো। ডোরের কাছ থেকে দূরে সরে থাক। দূরেই আছি। রাজ দৌড়ে দৌড়ে ডোরের লকের উপর শাবল দিয়ে আঘাত করে। অনেক পরিশ্রমের পর ডোর খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে এক সেকেন্ডও দেরি করে না রুহি। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে আসতে আব্দুর রহমান রুহির হাত শক্ত করে মুঠো করে ধরেন। রুহি আঙ্গুল চোখে তাকায় তার দিকে। হাত ছাড়ো আমার, তুমি আর কোনোদিন ছোবে না আমায়। তুই যাবি না এই বাড়ির বাইরে। কারো বাপের সাধ্য নেই আমাকে এই বাড়ির বাইরে যাওয়া থেকে আটকানোর। বাইরে থেকে রাফের গলার স্বর ভেসে আসে, 2 মিনিটের মধ্যে যদি বাইরে না আসিস তাহলে আমার মরা মুখ দেখার জন্য নিজে প্রস্তুত হয় না। হাত ছাড়ো বলছি। সব ওর নাটক, মিথ্যে বলছে ও। ও মিথ্যে বলে না। ও মরে গেলে তোমার কোনো ক্ষতি না হলেও আমার অনেক ক্ষতি হবে। আমি বিধবা হয়ে যাবো, আমাদের সন্তান পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে যাবে। তুমি নিজের সন্তানকে ভালোবাসো না বলে কি আমার সন্তানকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবে? ও ওর বাবাকে ডাকতে পারে না বলে কি আমার সন্তান কোনোদিন ওর বাবাকে ডাকতে পারবে না? ওর কিছু হলে আমি তোমায় খুন করে ফেলবো বলে রাখলাম। আমার হাত ছাড়ো বলছি। শেষের কথাগুলো চিৎকার করে বলে রুহি। ওর চিৎকারে যেন পুরো শান্তিনীর কেঁপে ওঠে। আব্দুর রহমান রুহির হাত ছেড়ে দেয়। রুহি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে।
রাফ উল্টো দিক থেকে কাউন্ট করছে আর 15 সেকেন্ড বাকি আছে। দৌড় না থামিয়ে দৌড়ে গিয়েই রাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, থামো, তুমি বন্ধ করো এই কাউন্টডাউন। থেমে যায় রাফ। নিজেও এক হাতে শক্ত করে চেপে ধরে রুহি কেঁদে কেঁদে বলে, আমি ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হব না, কোনোদিন তোমায় ছেড়ে যাব না আমি। রাফ কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নয়নতারা পেপারসগুলো একটা ফাইলে ভরে এনে রাফের হাতে দিয়ে দেন। রাফ ফাইলটা নিয়ে রিঙ্কুর হাতে দেয়। আব্দুর রহমান সিঁড়ির উপর এসে দাঁড়ান। রাফ ওনাকে দেখে বা হাতটা উঁচু করে মিডল ফিঙ্গার দেখিয়ে বিজয়ের হাসি হাসে। তারপর রুহিকে পাজা খোলা করে তুলে নিয়ে বলে, এভাবে দৌড়ে আসতে কে বলেছে তোকে? যদি পড়ে যেতে তখন কি হতো? রুহি কিছু না বলে কাঁদতে কাঁদতে রাফের গলা জড়িয়ে ধরে রইল। রাফ উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে রিঙ্কু পিঙ্কুকে নিজের সাথে আসতে বলে। পেছন থেকে শান্তি নীরের সবাই ওদের চলে যাওয়া দেখে কিন্তু কেউ কিছু বলে না। রাফ রুহিকে কোলে নিয়েই নিজের ফ্ল্যাটে ফিরে আসে। প্রায় 1.5 বছর আগে যখন ঘুরতে এসেছিল তখন ফ্ল্যাটটা কিনেছিল, তবে ওর বাড়ির কেউ জানে না রাফ এখানে ফ্ল্যাট কিনেছে। ঢাকায় রাফের নিজের কোনো বাড়ি নেই, তাই 2 রুমের ফ্ল্যাটটা কিনেছিল। সোজা বেডরুমে এসে রুহিকে বেডে বসায়। রুহিকে কোলে নিয়ে আস্তে আস্তে ঘেমে নিয়ে জবে হয়ে গেছে। ফ্যান অন করে বেডে বসে। রুহি রাফের মুখের দিকে তাকায়। চোয়াল শক্ত করে রেখেছে রাফ চোখ তুলে রুহির দিকে তাকাতে রুহি চোখ সরিয়ে নেয়। রাফের চোখ দুটো লাল হয়ে আছে, দেখেই ভয় লাগছে রুহির। রাফ কিছু না বলে উঠে দাঁড়ায়। আলমারি থেকে টাওয়াল আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রুহি এখনও আগের মতোই বসে আছে। রাফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে গম্ভীর স্বরে বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। রুহি বসা থেকে উঠে ফ্রেশ হতে যায়। রাফ গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। রিঙ্কু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। সন্ধ্যার একটু আগে রান্না বসিয়েছিল 2 ভাই। রান্না শেষ হয়েছিল মাত্রই। বাটিতে ঢেলে রাখবে, তখন রাফের কথা মতো খাবার না ঢেলে রেখে রাফের সাথে বেরিয়ে গিয়েছিল 2 ভাই। এখন ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবার বাটিতে ঢেলে টেবিলে সাজাচ্ছে। রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, ফাইলটা কোথায়? রুমেই আছে স্যার, নিয়ে আসছি। তুই খাবার বাড়তে থাক, আমি নিজে নিয়ে আসছি। রাফ 2 ভাইয়ের রুমে আসে। বেডের উপরেই রয়েছে ফাইলটা। পিঙ্কুকে রুমে দেখতে পেল না, হয়তো ওয়াশরুমে রয়েছে, ড্রয়িং রুমেও তো নেই। ফাইলটা নিয়ে নিজের রুমেই ফিরে আসে। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছছে। ফাইলটা আলমারিতে তুলে রেখে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলে, খাবার খেতে আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। রুহি ডোরের দিকে তাকিয়ে রইল। রাফ যে ওর উপর ভীষণ রেগে আছে সেটা স্পষ্টই বুঝতে পারছে না, না হলে ওর সাথে এমন আচরণ করতো না। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। রাফ ডাইনিং টেবিলে বসে গেছে। রিঙ্কু সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। একটু পরেই পিঙ্কু আসে। রাফ ঘাড় ঘুরিয়ে রুহির দিকে তাকাতেই রুহি দ্রুত এসে রাফের পাশের চেয়ারে বসে। 4 জন খাওয়া শুরু করে চুপচাপ। রুহি খেতে খেতে একটু পর পর রাফের দিকে তাকায়। রাফ নিজের মতো খেয়ে চলেছে, ডানে বাঁয়ে তাকাচ্ছে না। খাওয়া শেষ হতে রাফ রুমে ফিরে আসে। কিছুক্ষণ পর রুহিও রুমে ফিরে আসে। রাফ শুয়ে পড়েছে, এখনই শুয়ে পড়েছে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ গম্ভীর রাগী আর বিরক্ত মাখার স্বরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিবি নাকি ঘুমাবি? ডোর লক করে লাইট অফ করে শুয়ে পড়। রাফের রাগী স্বর শুনে রুহির চোখ দুটো পানিতে টুইটুম্বুর হয়ে যায়। ডোর লক করে লাইট অফ করে দেয়। তারপর ধীরে পায়ে হেঁটে এসে বেডে উঠে বসে। নিজের জন্য রাখা বালিশটার উপর মাথা রেখে শুয়ে পড়ে। এভাবেই কিছু সময় পার হয়ে যায় নীরবতায়। রুহি একটু এগিয়ে এসে রাফের বুকে মুখ গুজে রাফকে জড়িয়ে ধরে। রাফ আলগোছে রুহিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। উল্টো ঘুরে কাত হয়ে বলে, ছবি না আমাকে, দূরে সরে ঘুমা, ভুলে আমার কাছে আসবি না। রাফের কথা শুনে রুহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবুও সাহস করে না পেছন থেকে আবার জড়িয়ে ধরে রাফকে। রুহির হাত সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। রুহির দিকে রেগে তাকিয়ে ধমকের সুরে বলে, কি বলেছে বুঝতে পারিস নি? তোর বালিশে গিয়ে ঘুমা, ভুলেও আমার ধারে কাছে আসবি না, শান্তিতে ঘুমোতে দে আমায়।
সরে যায় নিজের বালিশে। রাফ উল্টো ফিরে শুয়ে পড়ে। রুহি রাফের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলে, এমন কেন করছো তুমি? চুপ করে ঘুমা, নয়তো আবার অশান্তি নিয়ে রেখে আসবো সারা জীবনের জন্য। বলেছি তো মরে গেলেও আর তোমায় ছেড়ে যাব না আমি। এবারের মতো মাফ করে দাও। তুমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না আমার। এই কয়েকদিন কিভাবে ঘুমিয়েছিস সেভাবেই ঘুমা। আর একটা কথা বললে রুম থেকে বের করে দেব। রুহি আর একটা কথাও না বলে নিজের উল্টো ফিরে কাত হয়ে শোয়ে। রাফ একটু পরে রুহির ফোপানোর শব্দ শুনতে পায়। কান্না শুনিয়েও আগের মতোই শুয়ে রইল রাফ। সকালে রাফের ঘুম ভাঙে রুহির গুমড়ে কাদার শব্দে। নিজের বুকের দিকে তাকিয়ে দেখে রুহি ওর বুকে মুখ গুজে কাঁদছে। রাফ নিজেই জড়িয়ে ধরে রেখেছে রুহিকে। দ্রুত রুহিকে ছেড়ে তড়িঘড়ি শোয়া থেকে উঠে বসে। রুহির মাথা গালে হাত বুলিয়ে উতলা হয়ে বলে, কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি অন্য কিছু হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? কিরে কথা বল, কি হয়েছে? রাফ এক কথা বারবার জিজ্ঞেস করে উতলা হয়। রাফকে দেখে রুহির কান্না আরো বেড়ে যায়। শোয়া থেকে উঠে বসে, শক্ত করে রাফের গলা জড়িয়ে ধরে। রাফ নিজেও রুহিকে জড়িয়ে ধরে রুহির মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমার বুকের ভেতর ভীষণ ব্যথা হচ্ছে। তুমি কথা বলছো না তাই ভীষণ কষ্ট হচ্ছে আমার। শেষবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনেও এমন কিছু করব না। রুহির কথা শুনে শান্ত হয় রাফ। আর একটু হলেই জানটা বেরিয়ে যাচ্ছিল। রাফকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রুহির কান্না কমে আসে। একসময় কান্না বন্ধ হয়ে হেসকি উঠতে থাকে। রাফ রুহিকে নিজের কাছ থেকে আলাদা করে বেড থেকে নেমে দাঁড়ায়। সেন্টার টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে রুহিকে পানি খাওয়ায়। তারপর কোনো কথা না বলে ওয়াশরুমে প্রবেশ করে। রুহির জন্য রুমে খাবার নিয়ে আসে রাফ। রুহি মনমরা হয়ে বেডে বসে আছে। রাফকে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ খাবারের প্লেট রুহির সামনে রেখে গম্ভীর স্বরে বলে, খাবার খেয়ে নে। রুহি কোনো কথা বলে না। রাফ আবারও একই কথা বলে। এবারেও রুহি চুপ হয়ে থাকে। রাফ ধমক দিয়ে বলে, কি বলছে? কানে যাচ্ছে না? খাবার খা। খাবো না। কি বললি? রুহি মিনমিন করে বলে, খাবো না। তুমি ভুল বুঝছো আমায়। একটু ভুল বুঝছি না আমি। খাবার খা, নয়তো চলে যা। আর কোনোদিন আসবে না আমার সামনে। কোথাও যাবো না তোমায় ছেড়ে। তাহলে চুপচাপ খাবার খা। হাত না ধুয়েই খাওয়া শুরু করে রুহি। চোখের পানি টপ টপ করে খাবারের উপর পড়তে থাকে। ভাত মুখে নিয়ে বসে থাকে, গিলতে পারে না কান্নার কারণে। রাফ জোরে ধমক দিতেই তাড়াতাড়ি করে ভাত গেলার চেষ্টা করে। হেসকি উঠে ভাত শ্বাস নালিতে চলে যায়। তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে কাশতে শুরু করে। কাশতে কাশতে নাক মুখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাফ দ্রুত রুহিকে ধরে। রুহি চোখ উল্টে দিয়ে রাফের দিকে তাকায়। রুহির অবস্থা দেখে রাফ রিঙ্কু পিঙ্কুকে ডাকতে শুরু করে গলা ছেড়ে। নিজে রুহির পিঠে আলতোভাবে কিল দেয়, সাথে হাত বুলায়। রাফের ডাক শুনেই দৌড়ে আসে দুই ভাই। রুহিকে এই অবস্থায় দেখে দুই ভাইও উতলা হয়ে যায়। রিঙ্কু বলে, স্যার কি হয়েছে ম্যামের? অ্যাম্বুলেন্স ডাকবো? পানি দে তাড়াতাড়ি। রিঙ্কু পানির গ্লাস রাফের হাতে দেয়। ভরে রাখা পানির গ্লাস বেডে কাত হয়ে সব পানি বেডে পড়ে গেছে। রাফ রুহিকে পানি খাওয়ায়, পিঠে ম্যাসাজ করে দেয়। কিছু সময় পর রুহি স্বাভাবিক হয়। রাফ রিঙ্কু পিঙ্কুকে চলে যেতে বলে। দুই ভাই ডোর ভিড়িয়ে দিয়ে চলে যায়। রুহিকে আরও একটু শক্ত করে চেপে ধরে রুহির মাথায় চুমু খেয়ে বলে, বারবার কেন এভাবে ভয় পাই দিস আমায়? এভাবে ভয় পেতে পেতে কবে যেন মরে যায়। রুহি রাফের টি শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আর একদিন আমার সাথে এমন করে থাকলে না আমি নিজেই মরে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে এমন। তুমি তুমি কি দেখো না আমার উপর? তুমি রাগ করে থেকো না আর প্লিজ। আগে তুমি হয়ে যাও না প্লিজ। মরার আগে আর কোনোদিনও তোমায় ছেড়ে যাবো না, আমি প্রমিস। রাফ রুহির মুখ আগলে ধরে রুহির সারা মুখে চুমু খায়। রুহির কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, তোর উপর রাগ করিনি তো আমি। তাহলে কাল রাত থেকে এমন ব্যবহার কেন করছো? রাতে জড়িয়ে ধরতে দিলে না কেন? ধমক দিয়ে সরিয়ে কেন দিলে? সারা রাত তো আমার বুকে লেপটে ঘুমালে। রাতে কত আদর করলাম। কখন? তুই ঘুমিয়ে যাওয়ার পর। আর কোনোদিন কারো কথা শুনে ছেড়ে যাবি আমাকে? না। মনে থাকবে? মরার পরেও মনে থাকবে। খাবার খাবি, চল এখন। আর একবার যদি আমাকে ছেড়ে যাস, আমি আর তোকে খুঁজতে বা তোর কাছে যাব না। সোজা নিজেকে শেষ করে দেব।
আর কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। বুদ্ধি হওয়ার পর থেকে এতগুলো বছর ধরে কষ্ট পেয়ে এসছে। রাফের ফ্ল্যাটে একজন ছেলে আসে। রিঙ্কু তাকে ভেতরে এনে রাফকে ডাক দেয়। ছেলেটি পাসপোর্ট অফিস থেকে এসেছে। রাফ রুহিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। টুকটাক কথাবার্তা শেষ করে পাসপোর্টের জন্য রুহির ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফটো তোলে, আরও যা যা পেপারস লাগবে সব কিছু নেয়। সব শেষে পেমেন্ট নিয়ে চলে যায়। রুহি বেডরুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে দিতেই রুমটা আলোয় ঝলমলিয়ে ওঠে। বাইরের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে যায় রুহি। ব্যালকনির ডোর খুলেই ব্যালকনিতে আসে দ্রুত। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শান্তিনীর। খুব বেশি দূরত্ব নেই, শুধু মাঝখানে একটা রাস্তা আছে, তারপরেই শান্তিনীরে প্রবেশের গেট। এই ব্যালকনি থেকে রুহির ব্যালকনি স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে রাফ এখানে বসে বসে রুহিকে দেখেছে, অথচ ওর কাছে যায়নি। রাফ এসে পেছন থেকে জড়িয়ে ধরে রুহিকে। রুহি ঘুরে দাঁড়ায়, রাফের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে থেকেও আমার কাছে যাওনি? দেখছিলাম। কি দেখছিলে? দেখছিলাম আমার পাখিটা আমাকে ছাড়া কিভাবে থাকে। আমি না থাকলে সে ছটফট করে কিনা। আমাকে ছাড়া আমার পাখিটা কতদিন থাকতে পারে। আমাকে দেখেও আমার কাছে যেতে ইচ্ছে করেনি তোমার? অনেক করেছে, কিন্তু যাইনি আমি। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমার শূন্যতা। পুরো পৃথিবী একদিকে আর আমি একদিকে থাকবো। পুরো পৃথিবী বাদে তুমি বারবার আমাকে বেছে নেবে, এটা আমি চাই সবসময়। রুহি রাফকে জড়িয়ে ধরে রাফের বুকে মাথা ঠেকায়। তুমিই আমার পৃথিবী, তোমার কাছে সব কিছু এখন ফিকে লাগে। আব্দুর রৌফ, আব্দুল্লাহ আল রিফাত আর নয়নতারা এসেছে রাফের ফ্ল্যাটে। রাফ আর রুহি ফ্ল্যাটে নেই। রুহিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাফ। ফ্ল্যাটে ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যার পর ফিরবে। রিঙ্কু চা বানিয়ে এনে তিনজনকে দেয়। তোমার আরেক ভাই কোথায়? পিঙ্কু মার্কেটে গেছে। রাবকে একটা কল করো, আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি ভুলে। রিঙ্কু পকেট থেকে ফোন বের করে রাফের নাম্বার ডায়াল করে, কিন্তু রিসিভ হয় না। পরপর দুবার কল করে একটা মেসেজ পাঠায়। সন্ধ্যার আগে আগে ফ্ল্যাটে ফিরে আসে রুহি আর রাফ। রুহি বাবা মাকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। রাফের মুখের দিকে তাকালে রাফ রুহিকে বাবা মায়ের কাছে যেতে বলে। রুহি ধীর পায়ে এগিয়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কখন এসেছো তোমরা? 40-45 মিনিট হবে। রুহি বাবা আর দাদার সাথেও কথা বলে। সকলেই সোফায় বসে রিঙ্কু পানি এনে রাফ আর রুহিকে খেতে দেয়। কথাবার্তার এক পর্যায়ে নয়নতারা রাফের দিকে তাকিয়ে বলেন, তোমরা সুইজারল্যান্ড কবে ফিরে যাচ্ছ? চলেই তো যাবে, আর কোনোদিন ফিরে আসবে কিনা জানা নেই। শেষের কয়েকটা দিন তোমরা আমাদের সাথেই থাকো। থাকবো, সমস্যা নেই, তোমরা থাকো এখানে। আমি এখানে থাকার কথা বলছি না, তোমরা আমাদের সাথে শান্তিনীরে থাকবে। অসম্ভব। তুমি তো থাকবেই, সাথে রুহিও। আমি ওই বাড়িতে ফিরবো না। বিয়ে করেছো এতদিন, বাবা হয়ে যাচ্ছ, অথচ এখনও শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। ওই বাড়িতে যাবে শুধুমাত্র তোমার শ্বশুর বাড়ি মনে করে। আমার একমাত্র মেয়ে, আর তুমি আমার একমাত্র মেয়ের জামাই। আমি আজ অবধি একটা বেলা জামাইকে আদর যত্ন করে খাওয়াতে পারিনি। তোমাকে যেতেই হবে শ্বশুর বাড়িতে। শাশুড়ির কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে আছে রাফ। অনেক বোঝানোর পর অবশেষে রাজি হয় রাফ। রাফকে রাজি হতে দেখে অবাক রুহি। তাহলে তোমার ব্যাগ গুছিয়ে নাও সবাই। ডিনারটা এখানে করে যাও সবাই। সবাই না না করলেও রাফের জোড়াজোড়িতে ডিনার করে। খাওয়ার শেষে রাফ দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, যা, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয় দুজন। কেন স্যার? কেন স্যার? স্যার ওটা আপনার শ্বশুর বাড়ি, আমাদের না। আমরা কেন যাব? আপনি যান স্যার, আমরা যাব না। বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়। রাফকে রেগে যেতে দেখে দুই ভাই আর কিছু বলে না। ভদ্র ছেলেদের মতো রুমে এসে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয়। রাফ রুহি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। রিঙ্কু পিঙ্কু রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। শান্তিনীরে প্রবেশ করে সবাই। সোফায় বসেছিলেন আব্দুর রহমান। রাফকে দেখে ওনার মুখের রং পরিবর্তন হয়ে যায়। রাফ ড্রোনকেয়ার ভাব নিয়ে এদিক ওদিক তাকায়। ওর মাকে দেখা যাচ্ছে না ড্রয়িং রুমে, হয়তো নিজের রুমে রয়েছেন। রাফ রুহির হাত ধরে রুহির রুমের দিকে এগিয়ে যায়। আব্দুল্লাহ আল রিফাত রিঙ্কু পিঙ্কুকে গেস্ট রুমে নিয়ে আসেন। দুই ভাইকে আলাদা আলাদা রুম দেখালে দুই ভাই জানায় ওরা সব সময় এক রুমেই থাকে, তাই আলাদা রুমের প্রয়োজন নেই।
10টার দিকে বাড়িতে ফিরে আসে রাজ। বাড়িতে আসার পর জানতে পারে রাফ, রুহি আর রিঙ্কু পিঙ্কু এসেছে। ওরা এখানে থাকবে কিছুদিন। রাজ ফ্রেশ না হয়ে রুহির রুমের সামনে আসে। নক করলেও ভেতর থেকে সারা শব্দ আসে না। ডোর খোলাই ছিল, তাই একটু ফাঁক করে ভেতরে উকি দেয়। রুহি বেডে ঘুমিয়ে আছে, কিন্তু রাফ রুমে নেই। ডোর পুরোপুরি খুলে ভেতরে প্রবেশ করে। রাফ হয়তো ওয়াশরুমে রয়েছে। ওয়াশরুমের ডোর খোলা, ব্যালকনির উকি দিয়ে দেখে ব্যালকনিতেও নেই। রুম থেকে বের হতেই দেখে রাফ রুমের দিকে এগিয়ে আসছে। খুশি হয়ে দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? ভালো। রুহিকে ঘুম থেকে তুলিসনি তো আবার? না, ঘুমিয়ে আছে বলে আর ডাক দেয়নি। একটু চুপ করে আবারও বলে, তোমার দুই চেলা কই? গেস্ট রুমে। হাত দিয়ে দেখিয়ে দেয় রুমটা। তুমি ওদের নিয়ে ড্রয়িং রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি 5 মিনিটে। রাজ নিজের রুমে চলে যায়। রাফ রুহির রুমের আসে। শ্বশুর বাড়িতে এসেছে, তাই বইয়ের রুমেই থাকবে। আর ওর রুমে এখন ওর মা মল্লিকা মলি থাকেন। রাফ সেদিন রুহিকে নিয়ে যাওয়ার পর আব্দুর রহমান ওনার সাথে অনেক রাগারাগি করেছিলেন। পরে মল্লিকা মলির রেগে নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে রাফের রুমে চলে এসেছেন। আব্দুর রহমানের সাথে এখন কেউ কোনো কথা বলে না। আব্দুর রহমান নিজেও কোনো কথা বলেন না। রাফ রুহিকে ঘুম পাড়িয়ে রেখে মায়ের কাছে গিয়েছিল। এতক্ষণ মায়ের কাছেই বসেছিল। মল্লিকা মলি ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন অনেকক্ষণ। বারবার ছেলের কাছে মাপ চেয়েছেন সব কিছুর জন্য। রাফও মাকে মাফ করে দিয়েছে। আব্দুর রহমান মল্লিকা মলিকেও অনেক কষ্ট দিয়েছে এতগুলো বছর ধরে। রিঙ্কু পিঙ্কুকে নিয়ে ড্রয়িং রুমে আসে রাফ। একটু পর রাজও আসে। নয়নতারা রাজকে খাবার খেতে ডাকেন। তোমরা খেয়েছো? হ্যাঁ। 5 মিনিট বসো, আমি খেয়ে রাখছি। রাজ ঠিক 5 মিনিট হতেই সোফায় এসে বসে খাওয়া শেষ করে। আপনি তো দেখছি রকেটের গতিতে খাবার খান। দৌড়ের উপর খেতে খেতে শিখে গেছি। এটা সেটা নিয়ে 4 জনের মধ্যে কথা শুরু হয়। রাজ রাফের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাইয়া, তুমি রুহির বিয়ের কথা জানলে কিভাবে? আজও বুঝতে পারিস না তুই? ফেসবুক থেকে। ফেসবুক থেকে? ফেসবুক থেকে জানলে কিভাবে? তোর পোস্ট দেখে। মানে খুব সোজা, তুই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলি, সেটা পড়ে আমি জেনেছি রুহির বিয়ে দিয়ে দিচ্ছিস। রাজ আকাশের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে কি স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। কিছু সময় পর মনে পড়ে যায়। বড় বড় চোখ করে রাফের দিকে তাকিয়ে বলে, তার মানে ওই আইডিটা তোমার, আর ওই কমেন্টটা তুমি করছিলে? রাফের গলা শুকিয়ে গেছে, তাই ফ্রিজ থেকে পানি আনার জন্য সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে এগিয়ে যায়। রাফ সোফা ছেড়ে উঠে এসে দুই ভাইয়ের মাঝখানে বসে দুজনের গলা জড়িয়ে ধরে। এখন বলুন, বিয়ের দিন আমার মাথা বন্দুকের নল কেটে খেয়েছিল। দুই ভাই একে অপরকে দেখায়। তুই আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমাকে দেখাচ্ছিস কেন? বন্দুক তো তুই ঠেকিয়েছিলি। মিথ্যা বলবি না একদম। তুই মিথ্যা বলবি না। পিঙ্কু কার নাম? কেন? যার নাম পিঙ্কু সেই বন্দুকের নল আমার মাথায় ঠেকিয়েছিল। ভাইয়া সেদিন পিঙ্কু নামটাই বলেছিল। ওর নাম পিঙ্কু। মিথ্যা কথা। ওর নাম পিঙ্কু, আমার নাম রিঙ্কু। দুই ভাই ঝগড়া করতে শুরু করে। রাজ দুজনের মাঝখানে বসে নিজের কানে পোকা মারছে। দুজনের ঝগড়ায় ওর মাথা ধরে গেছে। মেয়েদের চেয়েও বেশি ঝগড়া করে দুই ভাই। রাফ এগিয়ে আস্তে আস্তে ডেকে ওঠে। পিঙ্কু? নিজের অজান্তে পিঙ্কু সাড়া দেয়। জি স্যার। রাফ কিছু না বলে এগিয়ে আসে। পিঙ্কু বুঝতে পারে ধরা পড়ে গেছে। রাজ রিঙ্কুকে ছেড়ে দেয়। পিঙ্কু কোনো রকমে রাজের হাত থেকে ছুটে দেয় দৌড়ে রুমের দিকে। রাজের মতি গতি সুবিধার না। এখন ওকে কি করবে কে জানে। বড় ভাইয়ের মতোই বোধ হয় রকচটা খ্যাপাটে। এই বাড়ির প্রত্যেকটা পুরুষের শিরায় শিরায় রাগ, জেদে, টুইটুম্বুর। দৌড় দিয়েও পার পায় না পিঙ্কু। রাজ ওকে ধরে ফেলে। আমার কোনো দোষ নেই, স্যার যা করতে বলেছে আমি তাই করেছি। স্যারের কথা না শুনলে সেদিন স্যার আমাকে সোজা ওপরে পাঠিয়ে দিত। রাজ পিঙ্কুকে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসে। রিঙ্কু আর রাফ তাকিয়ে আছে দুজনের দিকে। পিঙ্কু রাফের দিকে তাকায়। ইচ্ছে করে ওকে ফাঁসিয়ে দিয়েছে নিজের জাদ্রেল ভাইয়ের কাছে। এখন এই রাজ ওকে কি করবে কে জানে। রাজ পিঙ্কুর হাত ধরে রেখেই সোফায় বসে থাকা দুজনের দিকে তাকিয়ে বলে, মিস্টার পিঙ্কু ভাইয়াকে এখন কি শাস্তি দেওয়া যায়?
পিঙ্কু বলে, আমি কেন শাস্তি পাবো? স্যার আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। স্যারের কথা না শুনলে তো সেদিন স্যার আমাকেই উপরে পাঠিয়ে দিত। স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি কি বলবো? এরকম করলে কিন্তু আমি খেলবো না। তোকে খেলতে বলেছে কে? কোথায় থাকবে তাহলে? চলে যাব। কোথায়? জুরি খেয়ে। টাকা কোথায় পাবি? আপনার কাছ থেকে নেব। আমি দেবো না তোকে। আমার হাত আছে, আমি হাত দিয়েই নিতে পারি। রাফ পিঙ্কুর দিকে তাকিয়ে থাকে। পিঙ্কু রাজের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ুন। কান ধরে 100 বার উঠবোস করুন। আপনি বন্দুক দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছিলেন, সেজন্য। ওটা ভুল করে লেগে গিয়েছিল। আজকেও ভুল করে কান ধরে উঠবোস করে ফেলুন দ্রুত। পিঙ্কু রাফের দিকে তাকিয়ে থাকে অসহায় চোখে। বেচারা এত বড় হয়ে নাকি এখন কান ধরে উঠবস করবে। রিঙ্কু পিঙ্কুর চেহারা দেখে মুচকি মুচকি হাসছে। ওর মজাই লাগছে। রিঙ্কুকে হাসতে দেখে পিঙ্কু বলে, খুব মজা লাগছে তাই না? তোকে তো রুমে গিয়ে দেখে নেব আমি। রুমে গিয়ে দেখার কি আছে? এখানেই দেখ। পিঙ্কু রাজের মুখের দিকে তাকিয়ে বলে, ছোট ভাই এবারের মতন ছেড়ে দেন, আর কোনোদিন এমন ভুল হবে না। আর কোনোদিন এমন ভুল করার সুযোগ তো আসবেই না। তাহলে করবেন কিভাবে? একটা মাত্র সুযোগ পেয়েছি, আমি ছাড়ছি না আপনাকে। উঠবোস করবেন, তারপর ছাড়বো। রাফ সোফা ছেড়ে উঠে বলে, তোরা নিজেদের মধ্যে মিটমাট করে নে, আমি ঘুমোতে গেলাম। রাফ রুমের দিকে এগিয়ে যায়। পিঙ্কু এক নাগারে রাফকে ডাকতেই থাকে। রিঙ্কু পিঙ্কুকে খেপানোর জন্য ফোনের ক্যামেরা অন করে পিঙ্কুর দিকে ধরে বলে, শুরু কর। করাচ্ছি তোকে শুরু। রাজকে টেনে নিয়েই রিঙ্কুর উপর ঝাঁপিয়ে পড়ে পিঙ্কু। রাজ পিঙ্কুর হাত ছেড়ে দিয়ে দুই ভাইয়ের মারামারি দেখতে শুরু করে একটু দূরে সরে। সকালে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্য। রিঙ্কু পিঙ্কুর ঘুম ছুটছিল না, কিন্তু রাফের জন্য উঠতে হয়েছে। সকলের প্লেটে গরুর মাংস ভুনা তুলে দেন নয়নতারা। চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছেন মল্লিকা মলি। রাফের অনেক পছন্দ চালের গুঁড়ার রুটি। রাফ মাংস দিয়ে রুটি মুখে পুরে নেয়। রান্নার স্বাদ এখনও সে আগের মতোই রয়ে গেছে। ঘ্রাণ নাকে ভেসে আসতেই বুঝতে পেরেছিল রান্না ওর মা করেছেন। মল্লিকা মলি নিচু স্বরে রাফকে জিজ্ঞেস করেন, রান্না কেমন হয়েছে? রাফ মাংসের একটা টুকরো ছিঁড়ে একটা রুটির ভেতরে ভরে মায়ের মুখের সামনে ধরে বলে, স্বাদ এখনো আগের মতোই। বয়স হয়েছে সকলের। এত তেল মশলাযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। তরকারিতে তেল মশলা কমিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। টুকু মুখে পুরে নেন মল্লিকা মলি। ছেলের হাতের রুটি খেয়ে আবেগে ওনার দুই চোখ পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। আব্দুর রহমান মা ছেলের এমন দৃশ্য দেখে বিরক্ত হন। ওনার ইচ্ছে করছে রাফকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে। এই ছেলের জন্য ওনাকে পদে পদচ্যুত হতে হয়েছে। এই ছেলের জন্য ওনার স্ত্রী ওনার ওপর বড় গলা করে কথা বলেছে। এই ছেলের জন্য এই বাড়ির কেউ ওনার সাথে প্রয়োজনের তুলনায় একটা বেশি কথা বলে না। রাফ চোখ তুলে তাকাতেই আব্দুর রহমান চোখ নামিয়ে নেন। রাফ মনে মনে পৈশাচিক আনন্দ পায় ওনার চেহারার অবস্থা দেখে। 1-1.5 মাসের মতো এখানে থাকবে রাফ, রুহি আর রিঙ্কু পিঙ্কু। রুহির সকল পেপারস তৈরি হতে আরও 1-1.5 মাস সময় লাগবে। এই 1-1.5 মাসে আব্দুর রহমানের কলিজা জ্বালিয়ে দেবে রাফ। চোখের সামনে দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রাফ মুচকে হেসে রুটি মুখে দেয়। সকলের প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। তখন মল্লিকা মলি রাফের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলেন, তোমরা সুইজারল্যান্ড কবে ফিরে যাচ্ছ রাফ? 1-1.5 মাস বা 2 মাসও লাগতে পারে। ভিসা লাগতে যতদিন লাগে। আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি এ বাড়িতে আর থাকতে চাই না। আব্দুর রহমান আগুন চোখে তাকান স্ত্রীর দিকে। মল্লিকা মলি পরোয়া করেন না এই দৃষ্টির। তিনি আবারও বলেন, আমি তোমাদের সাথে থাকলে রুহি আর বাবুর খেয়াল রাখতে পারবো। তুমি তো আর সবসময় বাড়িতে থাকবে না। রাফ খেতে খেতে বলে, আচ্ছা, তাহলে দুজনের সবকিছু একসাথে হয়ে যাবে। পাসপোর্ট অফিসে তুমি যাবে নাকি বাড়িতে আসতে বলবো? আসতে বলো। আচ্ছা। আব্দুর রহমান খাওয়া ছেড়ে উঠে চলে যান নিজের রুমের দিকে। রাগে ওনার ইচ্ছে করছে স্ত্রীর সন্তান দুজনকেই খুন করতে। খাওয়া শেষ করে সোফায় বসে রাফ সাথে রুহি, রাজ, রিঙ্কু আর পিঙ্কু। আব্দুর রউফ মেডিসিন খেয়ে এসে নাতি নাতনির সাথে যোগ দেন। 10 মিনিট পর অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুর রহমান। ওনার পেছন পেছন বেরিয়ে যান আবদুল্লাহ আল রিফাত। অফিস থেকে ফিরে সোজা রাফের রুমে প্রবেশ করেন আব্দুর রহমান, যেই রুমে এখন মল্লিকা মলি থাকেন।
মল্লিকা মলি মাত্রই মাগরিবের নামাজ আদায় করে উঠে দাঁড়িয়েছেন। আজকে আব্দুল্লাহ আল রিফাত অফিস শেষ করে সেই 5:30টায় ফিরে এসেছেন। আব্দুর রহমান এতক্ষণ কোথায় ছিলেন কে জানে। মল্লিকা মলিন জায়নামাজ ভাঁজ করে তুলে রাখেন, তারপর বেডে উঠে বসেন। আব্দুর রহমান রেগে ওনার দিকে তাকিয়ে আছেন, তবে মুখে কিছু বলছেন না। কিছু সময় পর মল্লিকা মলি সামনে এসে দাঁড়ান, রাগী স্বরে বলেন, নাটক হচ্ছে এই বাড়িতে। মল্লিকা মলি গম্ভীর শান্ত স্বরে বলেন, নাটক কেন হতে যাবে? তুমি কোন সাহসে রাপের সাথে সুইজারল্যান্ড যেতে চাইছো? এখানে সাহসের কি আছে? রাপের সাথে যাওয়ার অনুমতি দিয়েছি আমি। কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। ভুলে যেও না আমি তোমার স্বামী। তুমিও ভুলে যেও না আমরা মানুষ, কোনো রোবট নই। তুমি কোথাও যাচ্ছ না, আর এই রুমে থাকবে না। রুমে চলো। বলেই মল্লিকা মলির হাত ধরেন। মল্লিকা মলি আব্দুর রহমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন, শক্ত কণ্ঠে বলেন, আমি যাব না ওই রুমে। তোমার জন্য আমি আমার 2 সন্তানকে নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছিলাম। শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেকে 15-16 বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছিল। বিয়ের পর থেকে তোমাকে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি আমি। তোমার একটা কথা অমান্য করিনি কখনো। তার বিনিময়ে তুমি কি দিয়েছো আমাকে? রাব কি দোষ করেছে? শুধুমাত্র তোমার বাড়াবাড়ি এগুলো মানতে চাইতো না। তুমি নিজের সব ইচ্ছা ওর ওপর জোর করে চাপিয়ে দিতে চেয়েছো সব সময়। তুমি চেয়েছো রাব তোমার কথায় অভ্যেস করবে, তুমি যা বলবে তাই শুনবে। তুমি ওর ওপর কন্ট্রোল নিতে চেয়েছো, কিন্তু রাব তা হতে দেয়নি বলেই ও তোমার শত্রু হয়ে গেছে। কোনো বাবা নিজের ছেলের সাথে অমন আচরণ করে? কিন্তু তুমি করেছো, করে আসছো এখনো। রাব তোমার কথা শুনতে চাইতো না বলে তুমি ওকে মারধর করতে। তুমিও তো তোমার বাবার কথা শোনো না, তাহলে বাবা কেন তোমাকে মারধর করেনি? তুমিও তো তোমার বাবার সব কথার উল্টো কাজ করো, তাহলে বাবা কেন তোমাকে নিজের শত্রু মনে করে না? বাবা কেন তোমার সব কাজে বাধা দেওয়া হয়ে দাঁড়ায় না? সব সময় তোমার চাওয়া পাওয়া কেন পূরণ করেছে? বাবা কেন তোমার মতো বাবা হলো না? বাবা যদি তোমার মতো বাবা হতো তাহলে তুমি কি করতে? সব কিছু চুপচাপ মেনে নিতে, নাকি রাবের মতোই প্রতিবাদ করতে চাইতে? নিজের অহংকার, দম্ভ, রাগ, জেদ কমিয়ে মাটির দিকে তাকাও। বাঁচবে আর কত বছর? বয়স তো 60-এর দাঁড় গোড়ায়। না পেরেছো ছেলের কাছে ভালো বাবা হতে, আর না পেরেছো মেয়ের কাছে প্রিয় বাবা হতে। তুমি যখন তোমার বাবার কোনো কথা শোনো না, তাহলে কিভাবে ভাবো তোমার ছেলে তোমার কথা শুনবে? ছোট ছোট কারণকে ইস্যু করে তুমি ছেলেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছো এতগুলো বছর ধরে। তাহলে তুমি যা যা করেছো ছেলের সাথে, সেই হিসাবে রাব তোমাকে কোথায় দাঁড় করাবে? আব্দুর রহমান একটা কথাও বলেন না, চুপচাপ বেরিয়ে যান রুম থেকে। স্ত্রী হয়ে স্বামীকে জ্ঞান দিতে শুরু করেছে। রাগ হচ্ছে ওনার। সবাই রাফের পক্ষ নিয়ে কথা বলছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে, এই বাড়ির সব কিছু আগের মতোই রয়ে গেছে। রাফ আব্দুর রহমানকে জ্বালানোর জন্য ওনার সামনেই বেশি থাকে, মাঝে মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে খোঁচা মেরে কথাও বলে। আব্দুর রহমান বুঝতে পারেন, তবে মুখে কিছু বলেন না। রাতের খাবার খেয়ে নেয় সবাই। গল্প সল্প করে রাত 11টার পর যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। রাফ রুমে এসে ফ্রেশ হয়ে স্যামুয়েলকে ভিডিও কল করে। রাফের গলার স্বর শুনে রুহির ঘুম হালকা হয়ে আসে। রাফ রুহিকে 9টার সময় ঘুম পাড়িয়ে রেখে নিচে গিয়ে সকলের সাথে গল্প করছিল। রুহিকে একদম রাত জগতে দেয় না রাফ। প্রায় 1 ঘন্টা কথা বলে স্যামুয়েলের সাথে। কথা শেষ করে ল্যাপটপ রেখে ঘুরে বেডের দিকে তাকাতেই দেখে রুহি ওর দিকে তাকিয়ে আছে। হেঁটে রুহির কাছে এগিয়ে এসে বলে, ঘুম ভেঙে গেছে? রাফ লাইট অফ করতে নিলে রুহি না করে। কেন? এখন আর ঘুম আসবে না। রাত জায়গা যাবে না বলেছি না? খিদে পেয়েছে আমার। কি খাবে? পরোটা। পুরোটা? এই মাঝরাতে কে পরোটা খায়? পরোটা খেলে গ্যাস হবে। আমি পরোটাই খাবো, এখন তুমি নিয়ে আসো। আচ্ছা তুই শুয়ে থাক, আমি নিয়ে আসছি। ঠিক আছে। রাফ রুম থেকে বেরিয়ে যায়। রাত 12টার পর বইয়ের জন্য পরোটা বানানোর জন্য রুহি শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে মুখ ধোয়ার জন্য। রাফ ময়দা মেখে প্যান চুলায় বসায়, তখন ওর পাশে এসে দাঁড়ায় রুহি। রাফ রুহিকে এক হাতে জড়িয়ে ধরে একটা চুমু খায়, তারপর পরোটা বেলতে বেলতে বলে, এখানে আসলে কেন? রুমে একা একা কি করব?
সোফায় গিয়ে বস, 5 মিনিট পর নিয়ে আসছে। রুহি না গিয়ে রাফের পাশেই দাঁড়িয়ে থাকে। রাফ 3টা পরোটা ভেজে একটা ডিম ভেজে নেয়। এখানে খাবি নাকি রুমে গিয়ে খাবি? রুমে নিয়ে চলো। রাফ পরোটার প্লেট হাতে নিয়ে রুহির সাথে 2 কদম আগায়। রুহি দাঁড়িয়ে গিয়ে বলে, হাঁটতে পারবো না, কোলে নাও। রাফ প্লেটটা রুহির হাতে দিয়ে রুহিকে পাজা কোলে তুলে নেয়। রুমে দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস, সে সাথে ছোটবেলার মতন আল্লাহ দিও। আমায় অলস বানিয়েছো তুমি, আল্লাহ দিও বানিয়েছো তুমি। আর আমার আহ্লাদ পূরণ করার জন্য তো তুমি আছোই, তুমি না থাকলে আর আহ্লাদ করতাম না। রুমে এসে বেডের ওপর বসায় রুহিকে। তারপর বেডে বসে গ্লাসে পানি ঢেলে খেয়ে আরেক গ্লাস ভরে বলে, খাওয়া শুরু কর। রুহি খাওয়া শুরু করে। খেতে খেতে প্রশংসাও করে। এই রাফ একের ভেতর সব। রুহি নিজে খেতে খেতে জোর করে রাফকেও খাওয়ায়। খাওয়া শেষ করে বেডে হেলান দিয়ে বসে রুহি। রাফ ব্রু কুচকে তাকিয়ে বলে, ঘুমাবি না? রুহি ঠোঁট উল্টে বলে, ঘুম নেই। রাফ গ্লাস প্লেট রেখে রুহির কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। রুহির কোমর জড়িয়ে ধরে বলে, তো আজ তুই আমাকে ঘুম পাড়িয়ে দে। আমি ঘুম পাড়াতে পারি না। চুলগুলো আস্তে আস্তে টেনে দে। রুহি আস্তে আস্তে চুলগুলো টানতে শুরু করে। রাফ মুখ তুলে রুহির প্লেটে চুমু খায় বেশ কয়েকটা। তারপর পেটের সাথে গাল ঠেকিয়ে বলে, বাবা, তুমি কবে আসবে আমার কোলে? তোমাকে কোলানোর জন্য আমি ওয়েট করে আছি। রুহি হেসে বলে, আবার শুরু হয়েছে? রাফ কিছু বলে না। নিজের অনাগত সন্তানের সাথে ননস্টপ কথা বলতে শুরু করে। রুহি রাফের চুলে হাত বোলাতে বোলাতে শুনতে থাকে রাফের বলা প্রত্যেকটা কথা। আব্দুর রহমান ওয়াশরুম থেকে এসে পানি খেতে গিয়ে দেখেন জগে পানি নেই। মল্লিকা মলি এই রুম থেকে যাওয়ার পর প্রায় রাতে জগে পানি থাকে না। মাঝ রাতে নিচে গিয়ে পানি নিয়ে আসতে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রায় 1:30 বেজে গেছে। বিরক্ত হয়ে জগ হাতে রুম থেকে বের হন। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় রাফের বলা কিছু কথা ওনার কানে ভেসে আসে। রুহি রুমের দিকে তাকিয়ে দেখেন ডোর খোলা। ভেতর থেকে লাইটের আলো বাইরে আসছে। এগিয়ে আসতে আসতে রাফের কথাগুলো আরও ভালোভাবে শুনতে পান। হেঁটে চলে যেতে চাইলেও পা দুটো থেমে যায় রুহির রুমের বাহিরে। শুনতে না চাইলেও রাফের বলা কথাগুলো শুনতে থাকেন। ভালোভাবেই বুঝতে পারছেন রাফ নিজের অনাগত সন্তানের সাথে কথা বলছে। মাঝে মধ্যে রুহি রাফকে এটা সেটা বলছে। রাফ বিরক্ত হয়ে রুহি চুপ থাকতে বলছে। রুহির ঠোঁটে আঙ্গুল চাপছে। রাফ যখনই নিজের সন্তানের সাথে একটু কথা বলতে শুরু করে তখনই রুহি ওকে বিরক্ত করতে শুরু করে। রাফকে বিরক্ত করতে রুহির বেশ ভালোই লাগে। আব্দুর রহমান দুজনের খুনসুটিপূর্ণ কথা শুনে পা বাড়ান, তখনই রাফের আরেক কথায় পা দুটো থেমে যায় আবার। রাফির বলা কথা শুনতে শুনতে ওনার শরীর কেমন যেন ঝাঁকি দিয়ে ওঠে কয়েকবার। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে, হৃদস্পন্দন বেড়ে গেছে। রাফির গলার স্বর স্বাভাবিক নয়, আস্তে আস্তে শক্ত হৃদয়ে রাফির গলার স্বর জড়িয়ে যাচ্ছে। রাফের বলা প্রত্যেকটা কথা ওনার বুকে এসে আঘাত হানছে। প্রথমবারের মতন রাফের প্রত্যেকটা বাক্যে বাবাকে নিয়ে দুনিয়ার সব অভিযোগ। নিজের অনাগত সন্তানকে বলছে বাবার প্রতি জমে থাকা অভিযোগগুলো। রুহি রাফকে থামানোর জন্য বলে, এভাবে যে রোজ কথা বলো, তোমার কথা শুনতে পায় ও? কে বলেছে শুনতে পায় না? অবশ্যই শুনতে পায়। পাপা, তুমি ওর কথা শুনতে পাও না? পাগল হয়ে গেছো তুমি, অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। পাপা, তোমার আম্মু আমাকে একটুও ভালোবাসে না। তোমার সাথে কথা বললে তোমার আম্মু হিংসা করে, মাঝে মধ্যে আমাকে পাগলও বলে। তুমি পাগল বলেই তোমায় পাগল বলি আমি। আমি বেস্ট হাজবেন্ড হতে পেরেছি কিনা জানি না, কিন্তু বেস্ট বাবা আমি অবশ্যই হব। তোকে অনেক কষ্ট দিয়েছি আমি, তাই নিজেকে বেস্ট হাজবেন্ড বলা যায় না। তবে আমি বেস্ট হাজবেন্ড হব। আমার সন্তানের সকল ইচ্ছে, স্বপ্ন, চাওয়া পাওয়া আমি নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করব। আমি কোনোদিন আমার সন্তানের উপর চুল পরিমাণ কিছু চাপিয়ে দেব না। আমার সন্তানকে কোনোদিন অভিযোগ করার সুযোগ দেব না। তবে এটা নয় আমার সন্তান অন্য পথে চলে যাবে, আমি কিছু বলবো না। আমি আমার সন্তানের শৈশব কৈশোর কেড়ে নেব না। আমি আমার সন্তানের মানসিক যন্ত্রণার কারণ হব না। আমি কোনোদিন অন্যায়ভাবে আমার সন্তানের গায়ে হাত তুলব না।
শেষ নিঃশ্বাস অবধি আমি আমার সন্তান আর তোকে আমার বুকে আগলে রাখবো। যতদিন বেঁচে আছে ততদিন তোদের বিন্দুমাত্র দুঃখ কষ্ট ছুঁতে পারবে না। তোরে আমার সব। আমি অনেক বছর পর এখন নিশ্চিন্তে ঘুমাতে পারি। অনেক বছর পর আমার এই বুকের যন্ত্রণা কমে গেছে। এখন আর ডিপ্রেশনের মেডিসিন নিতে হয় না একবারই। এই যন্ত্রণার মেডিসিন আর তৈরি করতে হবে না আমাকে। তুই কি জানিস এখন আমার শান্তি শান্তি লাগে? সকালে নাস্তা সেরে ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে রাফ। একটু পর রুহিও রুমে চলে আসে। ছেলেকে বেডের উপর বসিয়ে রেখে রাফ তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। রুহি রাফের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে দেয়। রাফ রুহির একমাত্র ছেলে রোহান আদনান রাত, বয়স 2 পেরিয়ে 3-এর দোরগোড়ায়। বাবার মতোই ইন্টেলিজেন্ট আর বাবা ভক্ত ছেলে। বাবাকে ছাড়া তার দুনিয়া চলে না যেন। সারা দিনে রুহিকে পাগল বানিয়ে ছাড়ে। পটর পটর করে কথা বলে সারা দিন। তার মুখ থেকে যেন কথার খই ফোটে সব সময়। রুহির সাথে সাথে 2 মামা রিঙ্কু পিঙ্কুকেও জ্বালিয়ে মারে। রাফ আর আব্দুর রহমান এর মধ্যকার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে এখন। সেদিন রাফের কথাগুলো শোনার পর সারা রাত আর ঘুমোতে পারেননি তিনি। পরিবারের সকলের বলা কথাগুলো ভেবেছেন, স্ত্রী বলা কথাগুলো ভেবেছেন। পরের দিন অফিসে যাননি, কারোর সাথে কোনো কথা বলেননি। সারাদিন রুমে শুয়ে বসে এতগুলো বছর ধরে ছেলের সাথে করে আসা অন্যায়গুলো মনে করেছেন। ছেলের জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছেন যা আগে কোনোদিনও করেননি। অদ্ভুতভাবে সেদিন তার মন গলেছিল, অপরাধ বোধ হচ্ছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি এতগুলো বছর ধরে ছেলের সাথে তিনি অন্যায় করেছেন। সন্ধ্যার পর রাফ বাড়ির বাইরে সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়েছিল উদাস মনে। তখনই ওর কাছে আব্দুর রহমান আসেন। রাফ একবার বাবার দিকে তাকিয়ে আগের মতোই পানির দিকে তাকিয়ে থাকে। আব্দুর রহমান কিভাবে কথা বলবেন ছেলের সাথে বুঝতে পারছিলেন না। তবুও লম্বা শ্বাস টেনে ছেলের নাম ধরে ডাকেন, রাফ। বাবার মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে আবার তাকায় রাফ। আব্দুর রহমান ছেলের দিক থেকে চোখ সরিয়ে নেন। ছেলের চোখে চোখ রাখতে পারছেন না তিনি। পানির দিকে তাকিয়ে এলোমেলোভাবে কিছু কথা বলেন রাফকে। এতগুলো বছর ধরে ছেলের সাথে করে আসা অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে মাপ চান। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছেও মাপ চেয়েছেন অনেকবার। সেদিন রাফ অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়েছিল। রাফের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। আব্দুর রহমান নিজেই 2 কদম এগিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। তারপর ছেলেকে ছেড়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে ফিরছিলেন মাঝরাতে। সেই রাতে রাফের ঘুমোতে পারেননি। বাবার বলা এলোমেলো কথাগুলো ভেবেছেন শুধু। বাবা জড়িয়ে ধরেছিল সেই দৃশ্যটুকুও চোখে ভেসেছে। তারপর থেকে দুজনের মধ্যে একটু আধটু কথা হতো। এভাবে আস্তে আস্তে সম্পর্কটা একটু স্বাভাবিক হয়েছে। এখন আব্দুর রহমান নিজেই দিনে একবার কল করে ছেলের বউ আর নাতির খোঁজ খবর নেন। 6 মাস আগেই এসে ঘুরে গেছেন আব্দুর রহমান আর মল্লিকা মলি। মাঝে মধ্যে রাফ নিজেই কল করে বাবার কাছে। বাবা ছেলের মধ্যকার দূরত্ব কমায় বাড়ির সবাই ভীষণ খুশি। রাফ রুহিকে নিয়ে যখন প্রথমবার সুইজারল্যান্ডে আসলো তখন মল্লিকা মলি আসেননি। রাফ, রুহি, ওদের দুজনের ছেলে আর রিঙ্কু পিঙ্কু বাংলাদেশে গিয়েছিল ঘুরতে বছরখানিক আগে। নয়নতারা একবার এসেছিলেন নাতি হওয়ার পর। রাফ রেডি হতে রাত বেড থেকে নেমে দৌড়ে এসে বাবার এক পা জড়িয়ে ধরে ঝুলে থাকে। রুহি এসে রাতকে টেনে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। রাত নিজের সব শক্তি দিয়ে শক্ত করে ধরে আছে। রাফ নিজেই ছেলেকে তুলে কোলে নেয়। রাত গলা জড়িয়ে ধরে বলে, আমি তোমার তাতে দেবো। আমি তখন ল্যাবে আছি, বিকেলে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব। এখন মায়ের কাছে থাকো পাপা। না না, আমি লাভই দেবো, আমাকে নিয়ে দাও। আমার বাড়িতে ভালো লাগছে না, আমি তোমার তাতে থাকবো। জেদ করো না পাপা, বলছি তো বিকেলে এসে ঘুরতে নিয়ে যাব। না, আমি তোমার তাতেই থাকবো। রুহি ছেলেকে কোলে নেওয়ার চেষ্টা করে বলে, প্রত্যেকদিন একই কাহিনী করতে হয়। বলছে তো বিকেলে এসে ঘুরতে নিয়ে যাবে, এখন আমার কাছে আসো। না, আমি তোমার তাতেই থাকবো। রুহি টেনে ছেলেকে নিজের কাছে নেয়ার চেষ্টা করে। রাত রাফের গলা জড়িয়ে ধরে রেখে চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলে রাফের সাথে যাবে। রাফ বলে, মা ছেলে টানাটানিতে আমার ঘাটটাই আলাদা হয়ে যাবে ধর থেকে। না, আমি পাপার তাতে থাকবো। আম্মুকে বলো আজকে থাকতে। আজকে তো অফিস যাচ্ছি না, ল্যাবে যাব, ওখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না পাপা। আমি
একটু ওদের তুমি করবো না, টুপটাপ বসে থাকবো। রাত রুহির মুখের দিকে তাকায়। রুহি রাগ দেখিয়ে বলে, আমার দিকে তাকিয়ে কি দেখছো? ছেলেকে আদর করে তো আরো মাথায় তোলো তুমি। রাফ রাতকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। রিঙ্কুর নাম ধরে ডাকতে রিঙ্কু এসে হাজির হয়। রাফ রাতকে বলে, তুমি রিঙ্কু মামার সাথে গিয়ে কারে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। মিথ্যে কথা, রিঙ্কু মামা আমাকে নিয়ে অন্য জায়গায় যাবে, তারপর তুমি ল্যাবে তুলে দেবে। এইটুকু মাথায় এত বুদ্ধি কিভাবে হয়েছে? হাল্লা দিয়েতে। এত বুদ্ধি কেন দিয়েছে? আমি নিয়েছি। রিঙ্কুকে নিজের কাজে যেতে বলে। রাফ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। রুহি বেডে বসেছিল। দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। রাফ ছেলেকে নিয়ে রুহির সামনে দাঁড়িয়ে বলে, আজকে ল্যাবে যাব না। রাত খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ। আজকে তাহলে আমরা ক্রিকেট খেলবো। আচ্ছা। আমি তাহলে ব্যাট বল নিয়ে আসি। যাও। রাত কোল থেকে নেমে পাশের রুমে যায়, যেখানে ওর খেলার জন্য সব ধরনের খেলনা রাখা হয়েছে। তুমি সত্যি সত্যি আজকে ল্যাবে যাবে না? দুপুরে যাব, ফিরতে ফিরতে মাঝরাত হবে হয়তো। রাফ খেয়াল করে রুহি কিছু বলতে চাচ্ছে কিন্তু বলছে না। রুহিকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, কিছু হয়েছে? একটা কথা বলার ছিল। বল তাহলে। আজকে ফেরার সময় একটা প্রেগনেন্সি টেস্ট করার কিট নিয়ে এসো। রাফ রুহির মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর স্বরে বলে, পিরিয়ড মিস গেছে। উপর নিচ মাথা নাড়ায় রুহি। লাস্ট ডেট কত তারিখে ছিল? 2 বার মিস গেছে। তাহলে গত মাসে বলিসনি কেন? রুহি কিছু বলে না। ভয় পাচ্ছিস? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রুহি। রাফ কপাল ব্রু কুঁচকে বলে, কেন? এত তাড়াতাড়ি আবার বাবু হবে শুনে যদি তুমি রাগ করো, যদি বকা দাও তাই। রুহির কথা শুনে হেসে ওঠে রাফ। রুহিকে বুকে চেপে ধরে বলে, রাগ করবো কেন? আর বকাই বা দেবো কেন? আমি তো অনেক বেশি খুশি যে এত তাড়াতাড়ি দ্বিতীয়বার বাবা হচ্ছে। তোকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত হাসি আনন্দ এনে দেওয়ার জন্য। তুমি খুশি? হ্যাঁ অবশ্যই, অনেক বেশি খুশি আমি। এবার আল্লাহ তাআলা যেন কিউট একটা পরি দেয় আমাদের, তাহলে আমার আর কিচ্ছু চড় থাকবে না। বাকি জীবনটা শুধু তোদের নিয়ে হাসি আনন্দে কাটিয়ে দিতে পারলেই আমার শান্তি। রাত এসে বাবার বলা কথা শুনতে পায়। বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, আমাদের বাড়িতে অ্যালেন্ট থাকবে। রুহিকে ছেড়ে রাতকে কোলে তুলে নেয় আবার। অন্য হাতে আবারও রুহিকে জড়িয়ে ধরে বলে। রাত অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ। কোথা থেকে আসবে? আসবে কবে? কবে আসবে সেটা তো বলতে পারবো না, তবে পরিটা আসবে তোমার আম্মুর পেটের ভেতর থেকে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদের ছোট্ট একটা কিউট পরি দেয়। আত্মা, আমি লিঙ্কু ফিঙ্কু মামাকে বলে আছি আমাদের বাড়িতে বলি আসবে। রাফের কোল থেকে তাড়াহুড়ো করে নেমে ব্যাট বল ফেলে দৌড়ে রুম থেকে বের হয়। রুহিত ছেলেকে সতর্ক করে আসতে যেতে বলে। রাফ রুহিকে উঁচু করে তুলে বেডের উপর দাঁড় করায়। রুহির পেটে চুমু খেয়ে কান গাল ঠেকিয়ে বলে, মাম্মা শুনতে পাচ্ছ? আমি তোমার বাবা বলছি। আমরা তোমার আসার অপেক্ষায় আছি।